বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের চ্যাপ্টার ফাইনাল যে এক্সামটা হয়েছে 180 মার্কসের, সেটার সলভ ক্লাস। তো প্রথম থেকে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলা ছিল? ফার্স্ট কোশ্চেনে বলা ছিল 50 বার ঘুরবার পর একটি পাখার প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 850 বার হতে কমে 650 বার হলো। কৌণিক ত্বরণ এবং অতবার ঘূর্ণনের সময় নির্ণয় করো। থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে? তাহলে আমার কাছে তিনটা জিনিস চাইছে। ফার্স্ট চাইছে কৌণিক ত্বরণ, তারপরে চাইছে যে অতবার ঘুরতে কত সময় নেবে, অর্থাৎ টাইম চাইছে, তাই তো? টাইম চাইছে এবং বলা হয়েছে থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা চাইছে। তো আমরা স্টার্ট করি। ফার্স্টে আমার কাছে চাইছে কি? ফার্স্টে আমার কাছে চাইছে ত্বরণ। তো প্রথমে আমরা ত্বরণ বের করব। তো ত্বরণের ফর্মুলাটা এখানে আমরা কোনটা ইউজ করব? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 আলফা থেটা বা 2as, ওই ফর্মুলাটা দিয়ে আমরা বসাইছি। তো এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে আলফার মান। আলফা ইজ ইকুয়াল টু কি হবে? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 থেটা। ক্লিয়ার? তো এখন কোশ্চেনে আমার কি কি দেয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, যে কোশ্চেনে আমাদের দেয়া আছে ওমেগার মান দেয়া আছে। ওমেগার মান কত আছে? ওমেগা আছে, ওমেগা নট আছে, থেটাও বলা আছে। ফার্স্টে দেখো ওমেগা নট কত, অর্থাৎ ফার্স্টে তার বেগটা কত ছিল। কি বলা হয়েছে? প্রতি মিনিটে, এখানে যদি আমরা খেয়াল করি যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 850 বার, অর্থাৎ এইটাই হচ্ছে আমার আদি কৌণিক বেগ, অর্থাৎ ওমেগা নট। ওমেগা নট আমরা কি লিখতে পারি? 850 আরপিএম। তো 850 আরপিএম কে আমরা এটাও তো লিখতে পারি, যদি আমি এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাই আমি কি করব বলো? 850কে 2 পাই দ্বারা গুণ করব এবং 60 দ্বারা ভাগ করে দেব, তাহলে এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? তারপরে দেখো ওমেগা কত দেয়া আছে। আমার কোশ্চেনে বলে দিছে কি 800 বার হতে কমে 650 বার, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হইল আর 650 বার লাস্টে, তাহলে এটা হচ্ছে আমার ওমেগা। তাহলে ওমেগার মান আমরা বসাই 650 আরপিএম। তো এটাকে আমরা কনভার্ট করব রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে 650 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। তো খেয়াল করো থেটাও লাগবে আমার। থেটাটা কত দেয়া আছে? এখানে থেটা দেয়া আছে হচ্ছে 50 বার, তাই না? থেটা বলা আছে 50 বার। 50 বার মানে কি? 50 বার মানে কিন্তু আমার থেটাটা ইনডাইরেক্টলি দেয়া আছে। 50 বার মানে 50 রেভলিউশন, অর্থাৎ 50 ইন্টু 2 পাই রেডিয়ান। ওকে, 50 ইন্টু 2 পাই রেডিয়ান, দ্যাট মিনস 100 রেডিয়ান। দ্যাট মিনস 100 পাই রেডিয়ান। এটা হচ্ছে থেটা দেয়া আছে। তো এইখান থেকে আমার আলফা বের হয়ে যাবে না? এখান থেকে মান বসায় দিলে আলফা বের হয়ে যাবে। তোমরা আলফার মানটা বের করে দেখো, ক্যালকুলেশন করে দেখো কত আসে। আলফার মানটা ক্যালকুলেশন করে আমাকে বলো তাড়াতাড়ি। কত আসে এটা? ইয়েস, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে
5/3 ইন্টু পাই। ইউনিটটা কি হবে, যেহেতু এটা ত্বরণের ইউনিট, কৌণিক ত্বরণ, তাহলে কি লিখবো, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো এটা আসছে আমার কিসের মান, এটা হচ্ছে ত্বরণের মান, তাহলে আমার একটা পার্ট হয়ে গেল, ত্বরণের মানটা আমি পেয়ে গেলাম। তো বলা হয়েছে এতবার ঘুরতে কত সময় লাগবে, অর্থাৎ এই যে 50 বার ঘুরছে, 50 বার ঘুরতে কত টাইম লাগবে, তাই না? বা এই যে আমি এইভাবে যদি বলি 800 রেভলিউশন পার মিনিট থেকে 800 রেভলিউশন পার মিনিট থেকে 600 রেভলিউশন পার মিনিট, 800 রেভলিউশন পার মিনিট থেকে 600 রেভলিউশন পার মিনিটে আসতে কত সময় লাগবে। তো টাইমটা চাইছে, তো টাইমটা আমি বিভিন্নভাবে বের করতে পারি। তো কোন ফর্মুলা দিয়ে আমি এখানে করতে পারি খুব সহজে আমার সেফটির জন্য, বলো? আমি টাইমের ইকুয়েশন কোনটা দিব, ফর্মুলাটা কোনটা ইউজ করব? টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2θ ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওমেগা নট। আমরা ওই যে ওই ফর্মুলাটা ইউজ করছি এখানে, বুঝতে পারছো কোনটা? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? ওইখান থেকে আমরা টাইমটা বের করব। তো এখন ওমেগা ওমেগা নট থেটা আগের কোশ্চেনে যেটা ছিল সেটাই, মানে আগের পার্টে যেটা ছিল সেটাই আমরা বসাবো। তো বসা এখান থেকে টাইমটা বের করে ফেলতে পারবো, রাইট? তো টাইমটা বের করে ফেলো, কত আসে, 2 ইন্টু সি ইন্টু এ প্লাস বি, 4 সেকেন্ড। ওকে, ক্যালকুলেশন করো, 4 সেকেন্ড। তো এইখানে আমি যে কাজটা করছি আমি একটু বলে নিই, আমি ওমেগা নটের মান, ওমেগার মান আর থেটার মানটা ক্যালকুলেটরে সেভ করে নিছি, স্টোর করে নিছি, এ বি আর সি তিনটা ভ্যারিয়েবলে আমি স্টোর করে নিছি। তো এই কারণে আমার ক্যালকুলেশনটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 সেকেন্ড। ওকে, তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড পেলাম। তো দুইটা পার্ট শেষ। পরে কি বলা হয়েছে, পরের পার্টে একটু ঝামেলা হয়, বাট আমি তোমাদের এটা দেখাইছিলাম, সিয়াম পারছে জিনিসটা। থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে, থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে, এখন তার বেগ কত বলো তো? যে এই যে এখন বর্তমানে তার বেগ কত এই পাখার, বলো দেখি। এই পার্টটা যদি আমি পরের পেজে করাই বেটার হয়। তো এটা হচ্ছে আর একটা কেস, এইখানে তার বেগ কত, এই কেসে তার বেগ ফার্স্টে ছিল কি 850 রেভলিউশন পার মিনিট আরপিএম, 850 আরপিএম ছিল, তারপরে হয়েছে কত 650। তো থামার পূর্বে আর কতবার ঘুরবে, থামার পূর্বে আর কতবার ঘুরবে, তার মানে কি এখানে ওমেগা বলে দেয়া আছে, অর্থাৎ শেষ বেগটা বলে দেয়া আছে। থেমে যাওয়া মানে কি, শেষ বেগ কত, থেমে যাওয়া মানে শেষ বেগ হচ্ছে 0, তাহলে 0 রেডিয়ান পার সেকেন্ড। এবং এখানে ওমেগা নট কোনটা ধরবা, এটাই হচ্ছে আমার এখানে যে মেইন পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে ইয়েস 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 650 বার প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, এটাই হবে এই ক্ষেত্রে ওমেগা নট। ক্লিয়ার? 650 আরপিএম। তো আমরা এটাকে আমরা কনভার্ট করছি, কিসে কনভার্ট করছি, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করছি, তাহলে হচ্ছে 65/3 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা আমরা আগের ইসেই করলাম। তো এখন দেখো এখানে আমরা আলফার মানটাও তো জানি, তাই না ভাই? কৌণিক ত্বরণের মানটা তো আমরা বের করলাম ফার্স্টে, আলফা ইজ ইকুয়াল টু -5/3 ইন্টু পাই, বা 5π/3 -5/3 ইন্টু পাই। ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো ভাই দেখেন এদিকে আমরা এখন বের করবো যে কতবার ঘুরবে, দ্যাট মিনস থেটা বের করতে হবে আমার ফার্স্টে। থেটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলেন দেখি, থেটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কোন ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটার কৌণিক ভার্সন যেটা, সেটা ইউজ করব। তাহলে কি হয় দেখো, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা। তো এখানে যেহেতু সলভ ক্লাস, এই ক্লাসগুলো আগে করানো হয়েছে, আমি একটু ফর্মুলাটা খুব তাড়াতাড়ি করাই দিতেছি, ফর্মুলা মেইন ফর্মুলাটা আমি লিখতেছি না, লাইন একটু গ্যাপ দিয়ে করতেছি। তো এখন মানগুলা বসায় দাও, বসায় দিয়ে দেখো যে কত আসে। এখান থেকে থেটার মান বের হবে, এখানে আমরা ওমেগার মান বসাবো 0, ওমেগা নটের মান বসাবো হচ্ছে 65/3। ওকে,
কত হয়েছে? ক্যালকুলেশন করছো? আসছে হচ্ছে এই থিটার মান আসছে 845 ডিভাইডেড বাই 6 ইন্টু পাই, তাই না? এটা আসছে না? এককটা হবে রেডিয়ান, বা এটাকে আমরা নিলে 442, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা কি বের করব, কতবার ঘুরছে বলো, কতবার ঘুরছে? থিটা ডিভাইডেড বাই 2 পাই না? থিটার মানটা কত আসছে? -845/6 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে দেখো কত হয়। কতবার? 70.4 বার। ক্লিয়ার? আমার ক্যালকুলেশন যদি ঠিক হয় এটাই, যদি ছোটখাটো ক্যালকুলেশনে ভুল যায় তাহলে আমাকে একটু বলে দিবা, তোমরাও ক্যালকুলেশন করো তাহলে হয়তো সুবিধা হবে। আমার ভুল গেলে বলতে পারবে, বাট প্রসিডিউর সেম। ওকে, তো নেক্সট ম্যাথ আমরা দেখব। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে খেয়াল করি। বলা হয়েছে যে একটি অনুভূমিক মসৃণ তলের উপর 80 কেজি ভরের 2 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি লন রোলারকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন মানের একটি বল দ্বারা ঠেলা হচ্ছে। এতে লন রোলারটির 5 সেকেন্ডে 58 মিটার গেল। অনুভূমিক তল ও লন রোলারের মধ্যবর্তী গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তো আমার কাছে চাইছে অ্যাকচুয়ালি কি, মিউকে, তাই না? মিউকে চাইছে, তো আমার কাছে চাইছে মিউকে। আমরা কি জানি মিউকে ইজ ইকুয়াল টু হোয়াট? মিউকে ইজ ইকুয়াল টু আমরা জানি এফ কে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই কি নর্মাল ফোর্স, যেটা উলম্ব প্রতিক্রিয়া বল আর। এইখানে আমার আর আর এফ কে অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স এফ কে আর উলম্ব প্রতিক্রিয়া বল আর, এই দুইটা জিনিসই বের করতে হবে। কিভাবে বের করব? আমরা যদি একটু চিত্রটা আঁকি, একে একটু বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। তো খেয়াল করো, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অনুভূমিক মসৃণ তল। তো এই তলের উপরে আছে একটা লন রোলার। তো এখানে দিলাম আমি একটা লন রোলার দেখাই। লন রোলার যদিও চাকার মতো ঘুরবে, তো আমি এটাকে এই শেপে দেখাচ্ছি। তো খেয়াল করো যে আমি একটা বল দিয়ে ঠেলা দিচ্ছি, তাই না? বলের মানটা কত? বলের মান হচ্ছে 200 নিউটন। তো এটা কত? অনুভূমিকের সাথে থিটা কোণে আছে। তো এইখানে দেখো কয়েকটা কম্পোনেন্টে ভাগ করব। ওজন খাড়া নিচের দিকে, উলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে খাড়া উপরের দিকে। উলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে খাড়া উপরের দিকে, এই যে। তো আরেকটা বল হচ্ছে কাজ করবে গতির দিকে, আরেকটা হচ্ছে গতির বিপরীত দিকে। তো গতির বিপরীত দিকে যে কাজটা কাজ করবে সেটাই হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তো খেয়াল করো, আমি যদি এটাকে মানগুলা বসায় দিই, এইখানে একটা বল দেয়া হইতেছে, ঠেলা হইতেছে, অর্থাৎ কি করা হইতেছে? পুশ, তাই না? ঠেলা দেয়া মানে কি? পুশ করা হইতেছে। আর টান দেয়া মানে কি? টান দেয়া মানে হচ্ছে পুল, তাই না? একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পুল। তো দেখো এখানে কত নিউটনের বল অ্যাপ্লাই করা হয়েছে? 200 নিউটন। কত কোণে? অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। তো এটাকে যদি আমি এইদিকে বাড়ায় দেই তাহলে এই কোণটা হবে 60, তাই না? এই কোণটা হবে 60, কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তো খেয়াল করেন যে
এই বলটাকে আমরা কি লিখতে পারি, যেই বলের কারণে সামনে যাবে এইদিকে হবে হচ্ছে 200 cos 60, আর এদিকে তাহলে হয় কত 200 sin 60, এবং নিচের দিকে একটা ওজন কাজ করবে, বস্তুর ওজন কত ছিল 80 কেজি। তো দেখো 80 কেজির ওজন নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এমজি নিচের দিকে কাজ করতেছে। উপরের দিকে কাজ করবে কোন বল, উলম্ব প্রতিক্রিয়া বল। তো খেয়াল করেন এই দিকে গতি যেহেতু লাভ করছে কোন দিকে, এই দিকে গতি লাভ করছে, যেহেতু ঠেলা হচ্ছে এই দিকে গতি লাভ করছে 200 × cos 60 এই দিকে। আর বিপরীত দিকে কি থাকবে, বিপরীত দিকে থাকবে একটা ঘর্ষণ বল এফ কে। তো এখন আমরা এফ কে আর হচ্ছে এম, এই যে আর, এফ কে আর আর এই দুইটার মান বের করব। তো ফার্স্টে আমরা আর এর মানটা বের করে ফেলি, উলম্ব প্রতিক্রিয়া বল। খেয়াল করো যেহেতু এটা ব্যালেন্স আছে, উলম্ব বরাবর এটা ব্যালেন্স থাকলে আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু নিচের বল দুইটা কি আছে এমজি প্লাস 200 sin 60 ডিগ্রি। এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব, এম এর মান তো দেয়া আছে 80 × 9.8 প্লাস 200 sin 60। এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব। ক্লিয়ার? ক্যালকুলেশন করে আমাকে বলো যে আর এর মানটা কত। তারপরে দেখো এখন মজার কথা হচ্ছে এখানে ডাইরেক্ট কি আমার ত্বরণ দেয়া আছে, দেয়া নাই, ডাইরেক্ট ত্বরণ দেয়া নাই, বাট আমাকে বলা আছে এটার গতি ছিল, আদি বেগটা ছিল 2 মিটার পার সেকেন্ড, এবং এটা 5 সেকেন্ডে গেছে 58 মিটার। ওকে, 5 সেকেন্ডে 58 মিটার গেছে, তার মানে আমার এস দেয়া আছে, টি দেয়া আছে, ইউ দেয়া আছে, আমার এ বের করতে হবে, তাই তো? এ এর মানটা বের করতে হবে, ত্বরণ। তো খেয়াল করো ত্বরণের মানটা আমি কিভাবে বের করব, আমরা ফর্মুলা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এখান থেকে এ এর মান বের করে ফেলা যাবে না, অর্থাৎ ত্বরণ, এখান থেকে ত্বরণের মান বের করা যাবে। তো ত্বরণের মানটা আমরা বের করে ফেলি কত। তারপরে দেখো আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে কি এফ কে, তাই না? এফ কে এর মান বের করব। তো খেয়াল করো সামনের দিকে এই দিকে কোন বল আছে, এই দিকে হচ্ছে তার ত্বরণ, মানে মেইনলি সেই দিকেই যাইতেছে, যেহেতু ঠেলা হয়েছে তাকে এই বরাবর ঠেলা হয়েছে, তাহলে তার সামনের দিকে গতি থাকবে একটা, এই দিকেই ত্বরণ থাকবে। তো এই দিকে যে ত্বরণটা সেটাকে আমি ধরতে পারি এম এ, এই দিকের নেট ত্বরণ থাকবে এম এ। তাহলে এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলেন দেখি ভাই, এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এইদিকে ত্বরণটা ঠেলা বলের জন্য, অর্থাৎ যেই বল দ্বারা ঠেলা হয়েছে সেই বলের জন্য, তাহলে 200 cos 60 ডিগ্রি এই বলের জন্য এম এ মানে ত্বরণটা সে লাভ করবে। বাট দেখো এইখানে একটা বিপরীতে ঘর্ষণ বল আছে না এফ কে, এই ঘর্ষণ বলটা কি হবে, এই যে 200 cos 60 যেই বলটা আমি দেখাইছি 200 cos 60, এই বলটাকে নিউট্রালাইজ বা প্রশমিত করবে কে, এফ কে, ঘর্ষণ বল। তাহলে এম এ সমান সমান লিখতে পারি কি 200 cos 60 মাইনাস এফ কে, তাই না? এটা লিখতে পারি। তো খেয়াল করো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এ এর মানটা আমরা এখান থেকে বের করব, এম হচ্ছে দেয়া আছে 200 cos 60, এইখান থেকে আমরা লিখতে পারি 200 cos 60 মাইনাস এফ কে। এফ কে এখানে দেখো, আচ্ছা আমি যদি এইভাবে দেখাই সহজ হয়, এফ কে সমান সমান কি লেখা যাবে তাহলে 200 cos 60 মাইনাস এম এ। ক্লিয়ার? এম এ, এখান থেকে এ এর মান বের করো, এম দেয়া আছে 80। তো মিউ কে বের করা যাবে না, এখন দেখো এফ কে বের করে ফেলছি, আর বের করে ফেলছি, তাহলে মিউ কে কত হবে, মিউ কে হবে এফ কে বাই আর। ওকে, তোমাকে বলো যে কত আসছে মান। আর এর মান আসে কত 957.2 নিউটন, তাই না? এ এর মানটা কত আসছে বলো দেখি, এ এর মান কত আসছে 2 ইন্টু এস এর মান কত দেয়া আছে 58 মাইনাস 2 ইন্টু 5 10,
ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, টি হচ্ছে 5 সেকেন্ড 25, 3.84, তাই না? এইখানে তাহলে এম এর মান বসায় দাও, এম আর এ মান বসায় দাও। এম হচ্ছে 80 কেজি, এ হচ্ছে 3.84, তাহলে 3.84 কে আমরা ডি তে যদি সেভ করি তাহলে দেখো 200 ইন্টু cos 60 মাইনাস 80 ইন্টু এ, মানে হচ্ছে ডি তে সেভ করছি আমি। ঘর্ষণ বলের মান কত আসছে? -207 আসছে, তাই না? কত আসছে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বের করো, দেখো। কত হয়েছে, এফ কে এর মান কত হয়েছে বের করো, বের করে এফ কে ডিভাইডেড বাই আর, এটা হবে হচ্ছে মিউ কে এর অ্যান্সার। ক্লিয়ার? প্রসিডিউর যদি বুঝতে পারো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। সরি, এটা কি দুইবার আসছে? আচ্ছা, তো 3 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে দেখি। 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে যে অনুভূমিক দিকে এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বল 5 একক ওজনের একটি বস্তুকে স্থিরভাবে ধরে রাখতে পারে। তো বল দুটির মান কত? তো খেয়াল করো কয়টা বলের কথা বলা আছে, অনুভূমিক দিকে একটা বল এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বল। ক্রিয়াশীল দুটি বল 5 একক ওজনের একটা বস্তুকে ধরে রাখতে পারে স্থিরভাবে। তো আমি ফার্স্টে দেখাই, বস্তুটার ওজন কাজ করতেছে সোজা নিচের দিকে, তাই তো? ওজন খাড়া নিচের দিকে কাজ করে। তো এই যে এদিকে ওজন কাজ করতেছে, সেই ওজনের মান দেয়া আছে হচ্ছে 5, ওজনের মান দেয়া আছে 5। তো আরেকটা জিনিস দেয়া আছে এইখানে, সেটা হচ্ছে যে অনুভূমিক দিকে একটা বল আমরা নিতে পারি, এইদিকে একটা বল এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বল। তাহলে এইদিকে আমরা নিলাম 30 ডিগ্রি কোণে একটা বল, এবং এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? অনুভূমিক দিকের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। তো তাহলে এই বলটাকে আমি ধরলাম F1 আর এটাকে ধরবো F2। তো খেয়াল করো এই অ্যাঙ্গেলটা আমরা জানি 90 ডিগ্রি, তাই না? F1 আর 5 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, বোঝা যাচ্ছে। আর F2 আর 5 এটার মধ্যবর্তী কোণ কত? 120, 90 + 30। তো খেয়াল করো, আমরা যদি আমাদের ম্যাথ সেকেন্ড পার্টের স্ট্যাটিক্সের একটা ফর্মুলার কথা মনে করি, যে লামির সূত্র যেটা ছিল, লামির উপপাদ্য। তো 3টা বল ভারসাম্যে রাখছে একটা বিন্দুকে, 3টা বল একটা বস্তুকে ভারসাম্যতে রাখছে বা স্থির রাখছে। তাহলে কি বলা যেতে পারে, যে কোনো একটা বল এবং বাকি 2টা বলের মধ্যবর্তী কোণের সাইন হচ্ছে কি? সমানুপাতিক। যে কোনো একটা বল বাকি 2টা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি বলো। যে কোনো একটা বল, আমি ফার্স্টে নিলাম 5 ডিভাইডেড বাই সাইন কত হবে বাকি 2টা বলের মধ্যবর্তী কোণ, অর্থাৎ F1 F2 এর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো। এখন আমি নিলাম F1, বলটা হচ্ছে কি? F1,
F1 যদি নেই তাহলে নিচে কি লিখব, সাইন F2 আর 5 এর মধ্যবর্তী কোণ। আমি যেহেতু F1 নিছি, এখন কোণটা নিব কার মধ্যবর্তী, F2 আর হচ্ছে 5। তাহলে F2 আর 5 এর মধ্যবর্তী কোণ কত, এখানে দেখো 90 + 30, তার মানে কি 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তারপরে খেয়াল করো যে F2 বল নিব এখন আমরা। F2 বল নিলে কার মধ্যবর্তী কোণ নিতে হবে, F1 আর হচ্ছে 5 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। এখান থেকে F1 আর F2 এর মান বের করা কি কঠিন কোনো কাজ না। F1 F2 এর মান বের করে ফেলো। ফার্স্টে F1 এর মান বের করো, এই পার্টটুকু সলভ করলে তো হয়ে যাইতেছে F1 এর মান। এই পার্টটুকু সলভ করো, এই পার্টটুকু সলভ করো, F1 এর মান পেয়ে যাইতেছো। তারপরে আবার এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে আবার F1 এর মান বের হইলে বা F1 এর মান যদি বের নাও করো, F2 এর মানও এখান থেকে বের করা যায়। ঠিক আছে, F sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু F2 sin 90। sin 90 এর মান হচ্ছে 1। ক্লিয়ার, 1 লিখে করতে পারতাম। এখান থেকে F2 বের করবা আর উপরে যে বক্স করা দেখানো হয়েছে সেটা থেকে F1 এর মান বের করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। নেক্সট 4 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে, 1000 কেজি ভরের একটি চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ হচ্ছে 0.1, চল ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.04। অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে, অতিরিক্ত কত বল আরো প্রয়োগ করলে গাড়িটির ত্বরণ হবে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। কোশ্চেনটা কি ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? কোশ্চেন ফার্স্টে কোশ্চেনটা বুঝে একটু ইমাজিন করবা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফার্স্টে আমাকে কোশ্চেনটা যদি বুঝো তাহলে দেখো আমরা চিত্র এঁকে সলভ করে ফেলতে পারবো। যে প্রথমে আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করব, সেটার আগে আমরা চিত্রটা যদি একটু দেখে নিই। একটা চাকা অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলাম। তো খেয়াল করো, আমার চাকাটা ধরে নিচ্ছি এখানে বিন্দু ভর, বা চাকা বা যে কোনো বস্তু বিন্দু ভর ধরে নিচ্ছি এইখানে। তো তার উপরে বল প্রয়োগ করছি কত, দেখো তো, বলা হয় নাই কত বল প্রয়োগ করছি। আমাকে বের করতে বলছে কত বল প্রয়োগ করছি। তো বলটাকে আমরা ধরে নিই F বল প্রয়োগ করা হয়েছে, F পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে করা হয়েছে বলে দেয়া আছে 45 ডিগ্রি কোণ। তো 45 ডিগ্রি কোণে এই বলটা ক্রিয়া করা হলো। তো এর একটা অনুভূমিক উপাংশ থাকবে যেটার কারণে বস্তুটা সামনের দিকে যাবে। তো সেটা কত, F cos 45 ডিগ্রি। কেন cos 45 ডিগ্রি, আমরা যদি চিত্রটা আরেকটু পরিষ্কার করে দেখাই, এইখান থেকে একটু পরিষ্কার করে দেখাই, দেখো এটা ছিল কি F বল, এটা ছিল F বল। তো এই কোণটা 45, এটা হচ্ছে F cos 45। আর ওজনের দিকে অর্থাৎ খাড়া নিচের দিকে একটা উপাংশ পাবো, উলম্ব উপাংশ, সেটা হচ্ছে F sin 45। ওকে, নিচের দিকে আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে ওজন mg। তাহলে দুইটা বল হচ্ছে নিচের দিকে, আর খাড়া উপরের দিকে যে বলটা থাকবে বা তলের সাথে উপরের দিকে, সবসময় তলের সাথে উপরের দিকে থাকবে, সেটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল। সেটার মান কত, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি R। উলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে R। তো যেই দিকে গতি লাভ করছে অর্থাৎ F cos 45 এই বলের কারণে সামনের দিকে চলবে। তো বিপরীত দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে Fs, যখন বস্তুটা স্থির ছিল। তো স্থির বস্তুকে গতিশীল করতে আমার প্রয়োগ করা লাগতেছে কোন বল, Fs, তাই তো? Fs এর সমপরিমাণ বল। তাহলে F cos 45 এর মান হবে কি, F cos 45 এর মান হবে কি Fs এর সমান যদি স্থির বস্তু চলতে শুরু করে, তাই না? তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, F cos 45 স্থিতি সহগ দেয়া আছে, আমরা অনেকভাবে ম্যাথটা করতে পারি। তো আমরা এখানে লিখি F cos
45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এফ এস। তো এফ এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো দেখি, মিউ এস ইন্টু আর, তাই না? একেবারে ফ্রিকশন একেবারে বেসিক যে ফর্মুলাটা ফ্রিকশন ফোর্সের। তো দেখো এখানে আর এর মান কত হবে, যেহেতু এটার উলম্ব দিকে ব্যালেন্স অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কি, আর এর মান আর এই যে নিচের যে এটা এফ সাইন 45 প্লাস এম জি, এটা হবে সমান। তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু এফ সাইন 45 ডিগ্রি প্লাস হচ্ছে এম জি, প্লাস হচ্ছে এম জি। তাহলে মানটা বসাও, মিউ এস এর মান দেয়া আছে মিউ এস, আর এখানে বসাবা হচ্ছে এফ এর আর এর মান বসাবা কত, এফ সাইন 45 ডিগ্রি প্লাস এম জি। এম এর মানও আমার দেয়া আছে, জি জানি। আমার এখান থেকে এফ এর মানটা বের করতে হবে, পারা যাবে না, এখান থেকে তুমি এফ এর মান বের করবা। ক্লিয়ার? তারপরে দেখো এইখান থেকে যে এফ এর মানটা বের হবে সেটা হচ্ছে কি, এই এফ এর কারণে গাড়িটা চলতে শুরু করবে। ক্লিয়ার? এখানে যে এফ এর মানটা পাবা সেই এফ এর কারণে বা সেই ফোর্সের কারণে স্থির গাড়িটা চলতে শুরু করবে। দেখো তো এখান থেকে এফ এর মান বের করো, এই এফ এর কারণে গাড়িটা চলতে শুরু করবে। এখন আমরা বের করব পরের কন্ডিশনে, যেটা পরের কন্ডিশন কি বলছে যে অতিরিক্ত আরো কত বল প্রয়োগ করতে হবে, অতিরিক্ত কত বল আরো প্রয়োগ করলে গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাবে। তো খেয়াল করো সামনের দিকে যখন গতিশীল কোন দিকে, এফ কস 45 বল যেদিকে সেই দিকে গতিশীল হবে বা সেই দিকে ত্বরণ লাভ করবে, তাহলে আমরা লিখতে পারি এফ কস 45 ডিগ্রি এই দিকে ত্বরণ লাভ করতেছে। আর দেখো যখন গতিশীল হবে তখন বিপরীত দিকে একটা গতি ও ঘর্ষণ বল কাজ করবে এফ কে। তাহলে এফ কস 45 থেকে এফ কে যদি বাদ দেই তাহলে সেটাই হবে কি নেট ত্বরণ। ওকে, তো বলা আছে গাড়ির ত্বরণ কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু এফ কস 45 ডিগ্রি মাইনাস এফ কে। তাহলে এখান থেকে আমার বের করতে হবে এফ এর মান। এই যে এই এফ এর মানটা হবে কি, যেই এফ এর কারণে বস্তুটার ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এফ এর মান এখানে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ প্লাস এফ কে ডিভাইডেড বাই কজ 45 ডিগ্রি। এফ কে এর মানটা কত হবে, এখানে কোশ্চেন হইতে পারে তোমাদের যে এফ কে এর মানটা কত হবে। এফ কে এর মান তো সহজ, মিউ কে ইন্টু আর। ওকে, আর এর মানটা তো আমরা এই যে এখানে পাইছি, আবার মিউ কেটা কোশ্চেনে বলে দেয়া আছে। দেখো মিউ কে বা চলো ঘর্ষণ সহগটা বলে দেয়া আছে, তাহলে মানটা বসায় ফেলবা। ক্লিয়ার? আর এর মানে এই যে, আচ্ছা আমি যদি এটাকে একটু দেখাই দিই তোমাদের সুবিধার জন্য, এখানে এফ ইজ ইকুয়াল টু লিখবা এম এ প্লাস এফ কে এর মান কি লিখবা মিউ কে ইন্টু আর। তো আর এর মান কত এখানে, এফ সাইন 45 ডিগ্রি প্লাস এম জি ডিভাইডেড বাই কি পাইছি, পুরোটাকে ভাগ করব কজ 45 দ্বারা। ঠিক আছে, জাস্ট তুমি মানটা বসায় ক্যালকুলেশন করবা। এটা হবে হচ্ছে সেই এফ, এই এফটা হবে সেই এফ যেই এফ এর কারণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাবে। নেক্সট ম্যাথ, 5 নাম্বার ম্যাথ। কি বলা হয়েছে খেয়াল করো, যে কয়টা ভর দেয়া আছে, 3টা ভর। একটা হচ্ছে 2 3 4 একক ভরের 3টি কণার স্থানাঙ্ক যথাক্রমে 3 3 2 3 -2 3 2 2 3 হলে অনুভূমিকের সাপেক্ষে প্রত্যেকের জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ বের করো। খুবই সহজ। তো এইখানে একটা কথা বোঝার আছে, সেটা হইতেছে যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু ভর থাকে তাহলে এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত, 0। ওকে, এক্স অক্ষের উপর যখন কোনো একটা বিন্দু ভর থাকতেছে তখন এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক 0। ওয়াই অক্ষের সাপেক্ষে যখন আছে তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক 0। তো এইখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে কোনো অক্ষের উপরে বা কোনো রেখার উপরে যদি কোনো একটা বিন্দু ভর অবস্থিত হয়
তাহলে ওই রেখার সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক 0 হবে। কারণটাও ক্লিয়ার, কারণ যখন ওই রেখার উপরে সে অবস্থিত তখন রেখা থেকে তার দূরত্ব 0, রেখা থেকে তার দূরত্ব 0। তো রেখা থেকে যদি তার দূরত্ব 0 হয় তাহলে আর এর মান 0 বসাইলে জড়তার ভ্রামকও 0 আসে। তো এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বের করব কার সাপেক্ষে, অনুভূমিকের সাপেক্ষে। অনুভূমিক মানে হচ্ছে এক্স অক্ষ, অনুভূমিক মানে হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন বের করতে বলবে তখন আমার ওয়াই জেড সমতলে এর দূরত্বটা কত বা দৈর্ঘ্য কত সেটা নিয়ে কাজ করতে হবে, তাই না? ওয়াই জেড সমতলে এর দৈর্ঘ্য বা দূরত্ব কত সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা ভেক্টর যখন করাইছিলাম তো ভেক্টরের ওই ক্লাসে দেখাইছিলাম যে এই যে মনে করা এটাকে একটা ভেক্টর রূপে লিখতে পারি। এটাকে ভেক্টর রূপে লিখলে কি হয়, 3i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস 2k হ্যাট। তো এই ভেক্টরটার দৈর্ঘ্য yz সমতলে কত হবে, এই ভেক্টরটার দৈর্ঘ্য yz সমতলে কত হবে মনে আছে? যখন yz সমতলে দৈর্ঘ্য বলছে বা দূরত্ব বলছে তখন আমি i জিনিসটা কনসিডার করব না। আমি কিভাবে বের করব, রুট ওভার এইটার সহগ j হ্যাটের সহগ 3 স্কয়ার প্লাস k হ্যাটের সহগ 2 স্কয়ার। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আশা করি মনে আছে। মনে না থাকলে লেকচার ক্লাসে রেকর্ড করা আছে, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিবা। তো খেয়াল করো, এখন আমরা যেটা করব, কি করব বলো, জড়তার ভ্রামকটা বের করব অনুভূমিকের সাপেক্ষে অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে। তো ফার্স্টে দেখো 2 এককের জন্য করি। 2 একক ভরের জন্য জড়তার ভ্রামক i1 ধরলাম, এটাকে i1 এর মান কত হচ্ছে খেয়াল করো, m ইন্টু আর স্কোয়ার, তাই না? তো এখানে m এর মান কত 2, আর এর মানটা কত হবে yz সমতলে এর দৈর্ঘ্য। তো yz সমতলে দৈর্ঘ্য কত হবে 3 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা তো আর এর মান, তো এখানে ফর্মুলায় দেখো আর স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে জড়তার ভ্রামক। তো দেখো এখন 3 একক ভরের বস্তুর জন্য i2 কত হবে, এটা দিলাম m1, m2 r2 স্কোয়ার। তাহলে দেখো m এর মান হচ্ছে এখানে 3, আর r2 এর মান কত হবে, এটার স্থানাঙ্ক কত আছে 3, এই যে দেখো 3 মাইনাস 2 3, 3 মাইনাস 2 3। তাহলে আমি কত নিব এখানে, yz সমতলে দৈর্ঘ্য নিব না, যেহেতু এটা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি। তাহলে লিখব কি রুট ওভার মাইনাস 2 স্কোয়ার 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে লেখো রুট ওভার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে 4 প্লাস 9। তাহলে দেখো 4 কেজি ভরের বস্তুর জন্য কি হবে বলো, i3 is equal to m3 r3 স্কোয়ার। তাহলে m3 এর মান হচ্ছে 4, তাহলে বলো এখানে কি হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, তো m3 এর জন্য আমি ডাইরেক্ট লিখে ফেললাম, আমি আর এটা দেখাইলাম না যে রুট ওভার আর স্কোয়ার, এই জিনিসটা দেখালাম না এখানে, কারণ আমরা জানতেছি যে রুট ওভার আর স্কোয়ারটা কি হয়ে যাবে, মোকাবেলা হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 3টার জড়তার ভ্রামক পাচ্ছি। কিভাবে পাচ্ছি আশা করি বুঝে গেছে। যখন এক্স অক্ষের সাপেক্ষে বললো তখন আমি yz সমতলে দৈর্ঘ্য নিয়ে করব। যদি এখানে আমার এক্স অক্ষ বলে না দিয়ে বলতো যে জেড অক্ষের সাপেক্ষে বের করো, তখন আমি কি করতাম, এক্স ওয়াই সমতলে দৈর্ঘ্য নিতাম। ক্লিয়ার? তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, এই জিনিসটা বুঝতে গেলে আমার ভেক্টরের কনসেপ্টটা একটু দেখতে হয় বা মাথায় থাকতে হয়। তো এখন বলা হয়েছে চক্রগতির ব্যাসার্ধ কত। তো চক্রগতির ব্যাসার্ধ তো ভাই খুবই সহজ, কি বলো, আমরা কি জানি mk স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু i। তাহলে m1 ভরের বস্তুর জন্য চক্রগতির ব্যাসার্ধ k1, জড়তার ভ্রামক i1 হইলে কি লিখবো বলো, q1 ইজ ইকুয়াল টু রুট ওভার
I1 বাই M1, ঠিক আছে? তাহলে M2 K2 স্কয়ার ইজ ইকুয়াল টু I2। তাহলে K2 এর মান আমরা কি লিখতে পারি এখান থেকে? রুট ওভার I2 ডিভাইডেড বাই M2। ক্লিয়ার? তাহলে K3 এর মান কি লিখতে পারি বলে ফেলো? রুট ওভার I3 বাই M3। আশা করি ক্লিয়ার। এবং এগুলোর একক কি হবে? যেহেতু ভর বলা নাই, ভরের এককগুলা বলা নাই, বলা আছে একক, একক বলা আছে, তো এইখানে জড়তার ভ্রামক আমি একক দিয়েই লিখে ফেলবো। ক্লিয়ার? জড়তার ভ্রামকটাও আমি লিখে ফেলবো একক, আবার চক্রগতির ব্যাসার্ধগুলোও একক লিখে করে ফেলবো। আশা করি জিনিসটা বুঝে গেছে। নেক্সট 6 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? খুবই সহজ। 6 নাম্বার ম্যাথটা সবাই পারছো, তো এটা আমরা যেহেতু এগুলো প্র্যাকটিস করা হয়েছে, আমরা খুব সহজে এটা লিখতে পারি। কি মনে করে দেখো, এইচ বাই ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই আর জি। কেন লিখতে পারলাম আগেই বোঝানো হয়েছে। যখন ব্যাংকিং কোণ থেটাটা হয় খুবই কম, তো থেটা যখন কম হয় তখন আমরা সাইন থেটা আর ট্যান থেটাকে সমান লিখতে পারি। তো সাইন থেটা সমান সমান আসে এখানে এইচ বাই ডি, আর ট্যান থেটার ফর্মুলা আমরা জানি ভি স্কোয়ার বাই আর জি। তো ওইখান থেকে আমরা লিখতে পারছি এইচ বাই ডি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তো আমাকে কি চাইছে? যে লাইনের বাইরের পাত ভিতরের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। তো আমরা জানি সবসময় ব্যাংকিং কোণে কি হয়, বাহিরের পাতটা, বাহিরের সাইডটা, বাহিরের দিকটা ভিতরের দিক থেকে উঁচু হয়। তো যতটুকু উঁচু হয় ওই উঁচু থাকার কারণে একটা কোণ সৃষ্টি হয়, ওইটাই হচ্ছে ব্যাংকিং কোণ বা থেটা। তো আমাকে চাইছে উচ্চতা বা এইচ, তো এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভি স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই আর জি। তো মান বসায় করে ফেলবা। তো আমাকে এখানে ভিটাকে কি করে নিতে হবে? এসআই ইউনিটে করে নিতে হবে। 50/4 এটাকে এসআই ইউনিটে কনভার্ট করলে কি হয়? 3.6 দ্বারা ভাগ দিতে হবে। ক্লিয়ার? বুঝে গেছে না বুঝে যায় নাই? আশা করি জিনিসটা বুঝে গেছে, খুবই সহজ জিনিস। 3.6 দ্বারা ভাগ দিলে কত আসে? ক্যালকুলেটর স্যার এটা বের করতে পারবা না? এটা কি করবা? আমি টেকনিকটা বলে দিছি যে উপরে আর নিচে 10 দিয়ে গুণ করবা ফার্স্টে, দশমিক যাতে চলে যায় তোমাদের সুবিধার জন্য। উপরে নিচে 10 দিয়ে ফার্স্টে, উপরে নিচে 10 দিয়ে গুণ করবা, 10 দিয়ে গুণ করার পরে ভাগ করে ফেলবা, নর্মালি ভাগ যেভাবে করে। তো কত আসে দেখবা? ভাগ করলে আসবে হচ্ছে এটা 14 মিটার পার সেকেন্ড। বাকিগুলো তো দেয়াই আছে এসআই ইউনিটে। তো নেক্সট ম্যাথ কি হচ্ছে দেখি। 7 নাম্বার ম্যাথে বলা হয়েছে একটা লিফট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে নিচে নামছে। লিফটের মেঝে থেকে 1.5 মিটার উঁচু হতে একটি বল ছেড়ে দিলে, একটি বল, টেনিস বল বা ফুটবল যেই বলই হোক না কেন, ছেড়ে দেওয়া হইলো। বলা হয়েছে যে কত সময় পরে লিফটের মেঝেতে আঘাত করবে। এই জিনিসটা এর আগে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, লেকচার 3-তে এটা দেখানো হয়েছে। তো ওইখানে আমরা একটা জায়গায় আমরা দুইভাবে দেখাইছিলাম, একটা হচ্ছে ডায়নামিক্সের কনসেপ্ট দিয়ে, আর একটা হচ্ছে একদম সহজ কার্যকরী ত্বরণের ওই কনসেপ্টটা দিয়ে। তো আমরা কার্যকরী ত্বরণের ওই কনসেপ্টটা যেহেতু বেশি সহজ, ওইটা দিয়ে করে ফেলতে পারি। তো খেয়াল করো, ওইটা দিয়ে যদি আমি করে ফেলি তাহলে কি হয়? আমার কার্যকরী ত্বরণ কত? লিফট নামতেছে কত ত্বরণে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। আবার বস্তুটা কত ত্বরণে নিচে পড়বে বলো দেখি? জি এর প্রভাবে পড়বে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, অর্থাৎ 9.8। তাহলে দেখো লিফটের কার্যকরী ত্বরণ কত হবে? লিফটের কার্যকরী ত্বরণ আমি যদি ধরি এটাকে এ প্রাইম, কার্যকরী ত্বরণ এ প্রাইম হবে হচ্ছে 9.8 ত্বরণে সে নিচে, এই বলটা নিচে নামতেছে, সরি আমি ভুল বলছি, 9.8 ত্বরণে যে বলটা ছেড়ে দিছি সেটা নিচে নামতেছে, আর লিফটটা নিচে নামতেছিল কত ত্বরণে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে এখন আমার যেই বলটা নিচে পড়তেছে সেই বলের কার্যকরী ত্বরণ কত? কার্যকরী ত্বরণ হচ্ছে 9.8 মাইনাস 5। ক্লিয়ার? তো এটা সমান সমান আমরা লিখতে পারি 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে ছিল লিফট, এটা ছিল লিফট, আর এটা হচ্ছে যে বলটা লিফট থেকে মারছি। তো বলটা যেহেতু লিফটের ভিতরেই ছিল, তো এই কারণে এই কনসেপ্ট আমি কাজে লাগাইলাম। কার্যকরী ত্বরণ বের করতে হবে, যেহেতু লিফটের ভিতরে একটা লিফট সমতরণের নিচে নামতেছিল, সেই লিফটের ভিতরে ছিল এই বল,
তো এই কারণে আমার কার্যকরী ত্বরণটা বের করে নিয়ে করতে হবে। তো লিফটের মেঝেতে কখন আঘাত করবে, তো এটা পরন্ত বস্তুর ফর্মুলা আমরা এখন ইউজ করতে পারি। তো এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ জিটি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার 2h বাই জি, তাই না? তো এখানে কি আমরা জি বসাবো? না ভাই, এখানে আমরা জি বসাবো না। কেন বসাবো না? কারণটাও পরিষ্কার, যে এখানে জি ত্বরণতে নামতেছে না। কারণ কি, সে যে লিফটে ছিল সেই লিফটের একটা ত্বরণ ছিল, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখন সে যখন তাকে থেকে 1.5 মিটার উঁচু থেকে ফেলা হলো, তখন সে জি এর প্রভাবেই পড়বে। তো জি এর প্রভাবে পড়তেছে, আবার ফার্স্টে ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিফটে। তো এই কারণে আমার একটা কার্যকরী ত্বরণ বের করে নিছি। কার্যকরী ত্বরণ যেটা, সেই ত্বরণেই সে নিচে পড়তেছে। তো টাইম লাগলো কত, এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। এইচ এর মান দেওয়া আছে 1.5 আর এ এর মান আমরা বের করে নিছি। তো আশা করি জিনিসটা বোঝা গেছে, খুব সহজ। আমরা অন্যভাবেও করতে পারতাম ডায়নামিক্সের কনসেপ্ট দিয়ে। ডায়নামিক্সের কনসেপ্ট কি দেখা দেওয়ার দরকার আছে আবার? আচ্ছা দেখো তাহলে সলিউশন 8 নম্বরের কোশ্চেন কি বলা হয়েছে, একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে 2 কেজি 3 কেজি 4 কেজি ভরের 3টা অংশে বিভক্ত হলো। 2 কেজি ভরের কণাটি উলম্ব দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে, 4 কেজি ভরের কণাটি অনুভূমিক দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলতে লাগলো। 3 কেজি ভরের কণাটির বেগ বের করো। তো বেগ বের করা মানে হচ্ছে দিক এবং মান দুইটাই আছে, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। তো এখন আমরা খেয়াল করি যে কিভাবে করব। আমরা এই ম্যাথ একটা করাইছিলাম প্র্যাকটিস ক্লাসে, সেখানে আমরা দেখাইছিলাম যে এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ দিয়ে করব। তো ফার্স্টে যদি আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ ফর্মুলাটা ইউজ করি, তো দেখো, তো এখানে ফার্স্ট একটু চিত্র এঁকে নিলে মনে হয় সুবিধা হবে। যে ফার্স্টে সেটা স্থির ছিল একটা বস্তু, পরে বস্তুটা 3টা ভাগে ভাগ হইল। একটা ভাগ হচ্ছে উপরের দিকে যাবে, কত ভরের বস্তুটা উপরের দিকে যাবে, সবচেয়ে হালকা যেটা 2 কেজি, 2 কেজি গেল উপরের দিকে, কত বেগে গেল 6 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো সবচেয়ে ভারী বস্তুটা গেল অনুভূমিক দিকে, 4 কেজি ভরের যে বস্তুটা ছিল সেটা গেছে অনুভূমিক দিকে, কত বেগে গেছে বলে দেওয়া হয়েছে, কত বেগে 3 মিটার পার সেকেন্ড বেগে। তারপরে আমার একটা বস্তু ছিল, সেই বস্তুটা হচ্ছে ধরলাম না, এখানে তো বোঝাই যেতেছে 3 কেজি ভরের বস্তু। 3 কেজি ভরের বস্তুটা গেল থিটা কোণে ভি বেগে গেল থিটা কোণে গেল, এক্স অক্ষের সাথে বা অনুভূমিকের সাথে থিটা কোণে গেছে। তো এই কোণটা হচ্ছে ধরছি থিটা, এই কোণটা যদি থিটা হয়, এই বেগটা হচ্ছে ভি, তাহলে অনুভূমিকের উপাংশ কি হবে, ভি কস থিটা, আর উলম্ব উপাংশ কি হবে বেগের, ভি সাইন থিটা। ক্লিয়ার? তো এখন এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বিস্ফোরণের আগে স্থির ছিল কণাটা, বলা আছে স্থির, তাহলে বাম সাইডে বিস্ফোরণের আগে পুরো কণাটার ভরবেগ 0, বাম সাইডে আমরা 0 লিখতেছি। ইজ ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে 2 কেজি ভরের যে বস্তুটা সেটা কি অনুভূমিকে গেছে না উলম্বে গেছে, তাহলে উলম্বে যদি তার বেগ হয় 6 মিটার, অনুভূমিক বরাবর বেগ কত, 0, বেগের অনুভূমিক উপাংশ 0 হবে, কারণ কি 6 cos 90 ডিগ্রি, দ্যাট মিনস 0। তাহলে আমরা লিখতে পারি 2 কেজির জন্য অনুভূমিক দিকে বেগ 0 বা বেগের উপাংশ 0, ভরবেগও 0 হবে। তাহলে 0 প্লাস এই যে 3 কেজির যে বস্তুটা আছে বা 3 কেজির যে কণাটা আছে, সেই কণাটার বেগ কত, ভি বেগ, অনুভূমিক উপাংশ কত বেগের, cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, ভরবেগ কত, 3v cos থিটা, প্লাস দেখো এই যে আমার কাছে 4 কেজির যে বস্তুটা ছিল সেটা অনুভূমিকে কত গেছে, অনুভূমিকে গেছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা লিখতে পারি কি 4 into 3। তো এইখান থেকে দেখো আমরা v cos থিটার একটা মান লিখতে পারি, সেটা হচ্ছে -12/3, -12/3 মানে হচ্ছে কত, 4। আমরা ডাইরেক্ট 4 লিখলাম।
এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন -4। এখন দেখো y অক্ষ বরাবর কি হচ্ছে, y অক্ষ বরাবর বিস্ফোরণের আগে ভরবেগ কত হবে 0, অ্যাজ এটা স্থির ছিল। তো বিস্ফোরণের পূর্বে y অক্ষ বরাবর ভরবেগ ছিল 0, বিস্ফোরণের পরে কি হচ্ছে, বিস্ফোরণের পরে 2 কেজি ভরের যেই কণাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই কণাটা 6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গেছে। তার মানে কি, এটার y অক্ষ বরাবর ভরবেগ কত হবে 2 × 6, দ্যাট মিনস কি 12, প্লাস এই যে 3 কেজির যে কণাটা আছে সেটা উলম্ব উপাংশ কত বেগের v sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 3v sin থিটা, এটা হচ্ছে ভরবেগ y অক্ষ বরাবর। তাহলে দেখো এখানে লাস্টে বাকি আছে 4 কেজি ভরের যে বস্তু, 4 কেজি ভরের বস্তুটা x অক্ষ বরাবর গেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, y অক্ষ বরাবর তার বেগ কত বা বেগের উপাংশ কত 0, y অক্ষ বরাবর বেগের উপাংশ 0, তাহলে আমরা লিখতে পারি 0, ভরবেগটাই 0। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে v sin থিটা ইজ ইকুয়াল টু কি -4, এখানেও আসে -4। তাহলে দেখো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমার v যদি বের করতে বলছে কি v বের করতে, মান বের করতে বলছে, দিকও বের করতে বলছে, তাহলে আমার v এর মান আমি কিভাবে বের করতে পারি, খুব সহজ। sin থিটা cos থিটার ফাংশন যেহেতু আছে, আমি দুইটাকে স্কয়ার করে যোগ করে দিব, আলাদা আলাদাভাবে স্কয়ার করে যোগ করে দিব। তাহলে কি পাচ্ছি দেখো, v স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, √16 স্কয়ার প্লাস 16 স্কয়ার, তাই না? তাহলে √32। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4√2 v এর মান, তাই না? এটা হচ্ছে 1 আর 2 আলাদা আলাদাভাবে স্কয়ার করছি, পরে যোগ করে দিছি। তো এখন যদি আমার কোণের মানটা বের করতে বলে, বা বেগ মানেই হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং এখানে মান যেমন থাকবে দিকও তেমন থাকবে। তো দিক বের করতে গেলে আমাকে কি করতে হবে, ভিটাকে ভ্যানিশ করতে হবে। ভিটাকে যদি আমি ভ্যানিশ করতে চাই তাহলে আমাকে 2 আর 1 বা 1/2 ভাগ করতে হবে, 2/1 অথবা 1/2। আমি 1/2 দিতেছি, কারণ 2/1 দিচ্ছি, কারণ হচ্ছে tan থিটা আনলে সুবিধা। তো tan থিটা ইজ ইকুয়াল টু হবে কত 1, তাহলে tan থিটা যদি 1 হয়, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স 1 মিন্স 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে কত আসে 45, tan থিটা আসে হচ্ছে 1, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা এটাকে বলতে পারি π/4। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝা গেছে। নেক্সট ম্যাথ, 3 নাম্বার ম্যাথ। কি বলা হয়েছে, মজার একটা ম্যাথ। এই ম্যাথে করানো হয়েছিল, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ এইটা সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে, মানটা একটু চেঞ্জ হয়েছে, আর কিছুই না, নতুন কোনো কনসেপ্টও সেভাবে দেওয়া হয়নি। এখানে খেয়াল করি, আমরা দেখছিলাম কোশ্চেনটা ফার্স্টে পড়ে নিই, যে 9 নম্বরে বলা হয়েছে কি, যে পৃথিবীর চতুর্দিকে 2400 কিলোমিটার ব্যাসার্ধের একটা কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে একটি উপগ্রহ 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। এটা হচ্ছে কি বেগ দেয়া আছে ভাই, এটা কৌণিক বেগ দেয়া আছে, রেডিয়ান পার সেকেন্ড। কক্ষপথের ব্যাসার্ধ 50% কমালে বেগ কত শতাংশ বৃদ্ধি পাবে? তো কোন বেগ বৃদ্ধি পাবে এখানে স্পষ্ট করে দেয় নাই, যেহেতু স্পষ্ট করে দেয় নাই, তো আমি যেহেতু ফার্স্টে আমার কৌণিক বেগ দেয়া ছিল, পরেও আমি কোনটা বের করব, কৌণিক বেগটাই বের করি। খেয়াল করি এখন এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ, কৌণিক ভরবেগের সংরক্ষণ। তাহলে আমরা লিখতে পারি L1 ইজ ইকুয়াল টু L2। ওকে, L1 হচ্ছে ব্যাসার্ধ কমার আগে, আর L2 হচ্ছে ব্যাসার্ধ কমার পরে ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে আমরা L1 সমান লিখতে পারি I1 ω1, L2 ইজ ইকুয়াল টু I2 ω2। তাহলে দেখো I1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, mr1 স্কয়ার ইন্টু ω1 mr2 স্কয়ার ইন্টু ω2। তাহলে খেয়াল করো, এম মোকাবেলা, দেন আমার থাকতেছে এখানে বের করতে হবে কি ω2। তাহলে ω2/ω1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ω2 আচ্ছা আমি বের করবো ω2, তাহলে r1/r2 স্কয়ার ইন্টু ω1। এখানে ওমেগা কাটি,
তো খেয়াল করো এখানে কি হয় একটু দেখি, R1 আর R2, R1 হচ্ছে যখন এই যে ফার্স্ট কন্ডিশনে এটা হচ্ছে R1, আর ব্যাসার্ধ যখন 50% কমে গেছে তখন হচ্ছে এটা R2। তো ব্যাসার্ধ 50% কমে যাওয়া মানে কি, অর্ধেক হয়ে গেছে ব্যাসার্ধ। ফার্স্টে R1 যা ছিল R2 কি হবে তার অর্ধেক, অর্থাৎ R1/2। তাহলে R2 কে কি লিখতে পারি, R1/2, যেহেতু 50% কমছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, 4ω1, ω2 = কি লিখতে পারি, 4ω1। আর কাটাকাটি যাবে, 2টা উপরে চলে যায়, 2 স্কোয়ার 4। তাহলে দেখো বেগ কয় গুণ হইতে হবে, বেগ হইতে হবে 4 গুণ, বাট আমাকে বলছে যে বেগ কত শতাংশ বৃদ্ধি পাবে। তো খেয়াল করে দেখো যে বেগ বৃদ্ধি পাইতেছে কত, আগে ছিল ওমেগা এখন হয়েছে 4ω, বা আগে ছিল ω1 এখন হয়েছে 4ω1। তাহলে ডেল ওমেগা বা বেগের বৃদ্ধি কত হবে, ω2 মাইনাস ω1, আমরা এটাকে লিখতে পারি এখানে 3ω1। ক্লিয়ার, এটা হচ্ছে বেগের বৃদ্ধি 3ω1। এটাকে যদি আমি কিসে নিতে চাই, শতাংশে নিতে চাই, আমি ওই কিংডমের শতাংশটা দেখাই দিই তোমাদেরকে। যখন আদি বেগ ছিল ওমেগা তখন বৃদ্ধি হয়েছে কতটুকু, তখন বৃদ্ধি হয়েছে 3ω1, আগে ছিল ω1 বৃদ্ধি হয়েছে 3ω1। তাহলে আগে যদি 1 থাকতো তাহলে বৃদ্ধি হইতো কত, 3ω1/ω1। আগে যদি 100 থাকতো তাহলে বৃদ্ধি হইতো কত, ω1 × 100। তাহলে ওমেগা ওমেগা কাটা, এখানে থাকে 300। তাহলে 100তে যতটুকু বাড়বে সেটাই কি শতাংশের হিসাব, তাহলে 300% হবে অ্যান্সার। ক্লিয়ার, আশা করি জিনিসটা বুঝে গেছে। অ্যান্সার হবে 300%। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে খেয়াল করি। বলা হয়েছে স্থির অবস্থান থেকে একটা গাড়ি যার ভর হচ্ছে 1000 কেজি তা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণের 20 মিটার দীর্ঘ আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ কত হবে। তো একটু খেয়াল করি এখানে যে আমার এখানে সিচুয়েশনটা কেমন, যে এই যে হচ্ছে গাড়ি হচ্ছে এইদিকে আনত তল বেয়ে নামতেছে, এ বি ধরলাম তল, এ বি হচ্ছে আনত তল এ, এই যে দিলাম বি, এই এ বি তল বেয়ে নামতেছে একটা গাড়ি। তো আমি এখানে একটা গাড়ি চিন্তা করি, যে এই যে একটা গাড়ি আছে এখানে, তো এই গাড়িটা নামতেছে এ বি তল বেয়ে। তো দেখো আমার বেগ বের করতে বলছে তাই না, তাহলে বেগ এখানে কি করা যেতে পারে, ফর্মুলাটা কোনটা ইউজ করব, v² আমরা ইউজ করতে পারি ev², প্লাস যেহেতু গাড়িটা স্থির ছিল এখানে একটা ত্বরণ বের করা যাবে, এল দেয়া মানে দৈর্ঘ্য বের করা যাবে, দৈর্ঘ্য হচ্ছে 20, এখান থেকে একটা ত্বরণ বের করতে পারবো, আবার ইউ দেয়া আছে, ইউ এ আর হচ্ছে এস দৈর্ঘ্য। তাহলে v² u² প্লাস 2as। তো দেখো এইখান থেকে আমরা লিখতে পারি v √2as, তাই না। তো দেখো এখানে ত্বরণটা কত, খেয়াল করো নিচের দিকে খাড়া নিচের দিকে একটা ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করতেছে, সেটা হচ্ছে জি। তো এই কোণটা হচ্ছে বলা আছে থেটা, অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে থেটা, তাই না। এই কোণটা থেটা বলা আছে, এই যে দেখো 30 ডিগ্রি বলে দেয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রির মানটা বসায় ফেলি 30 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটাও হবে কি 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে তুমি ইসের কনসেপ্ট দিয়ে করতে পারো, অন্তস্থ দুইটা অন্তস্থ কোণের সমষ্টি বিপরীত বহিস্থ কোণের কি সমান, এই কনসেপ্ট দিয়ে করা যায়। তো এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই দিকে হবে কোনটা, এই যে এই দিকে ত্বরণের উপাংশ হবে জি cos 30, আর তল বরাবর যে সে নামতেছে কোন বলের প্রভাবে নামতেছে, বা সরি কোন ত্বরণের প্রভাবে নামতেছে, জি sin 30। ওকে, এই দিকে যদি জি
cos 30 হয় তাহলে g cos 30 এর সাথে লম্ব বরাবর g sin 30 হবে। তো g sin 30 নামতেছে, তাহলে এখানে a এর মান হচ্ছে কি বলো? a এর মান হচ্ছে g sin 30, a এর মান বসাও g sin 30, আর s কত এখানে দূরত্ব, আনত তলটা কতটুকু দীর্ঘ 20 মিটার, তাহলে দেখো এই পুরাটা হচ্ছে a থেকে b এর দূরত্ব 20 মিটার। ওকে, সে a থেকে পড়তেছিল, তো a থেকে b তে যখন পড়লো দূরত্ব অতিক্রম করলো 20 মিটার, তাহলে এখানে 20 বসায় দাও। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখান থেকে আমি v বের করে ফেলতে পারবো। নেক্সট প্রবলেম 11 নম্বর। 11 নম্বরটা করে দেওয়া হয়েছিল, সেম এটাই তো মনে হয় 11 নম্বর। দেখো যে কি বলা হয়েছে, যে গাছের ডালে 1.975 কেজি ভরের একটা পাখিকে, ভরের কথাটা লেখা হয় নাই, ভরের একটি পাখিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে আঘাত করে পাখির মধ্যে রয়ে গেল। পাখিটির অনুভূমিক বেগ কত? ডালটি মাটি থেকে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে পড়বে? তো কথা তো পরিষ্কার। এখানে যে জিনিসটা করব, ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করব। তো যখন বুলেটটা আঘাত করলো পাখিকে, সেই মুহূর্তে সে মানে যখন বুলেটটা আঘাত করলো তার আগে এবং তার পরে দুইটা কন্ডিশন বা দুইটা সিচুয়েশন আছে আমার কাছে, যে একটা হচ্ছে আঘাত করার আগে, আঘাত করার পরে। তো আঘাত করার আগে এবং আঘাত করার পরে ভরবেগ সংরক্ষিত হবে। আঘাত করার আগে পাখিটা স্থির ছিল, পাখির ভরবেগ হচ্ছে 0, আর গুলিটা কি স্থির ছিল? না, গুলিটা স্থির ছিল না। 400 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা আঘাত করছে, তাহলে আমরা লিখতে পারি 0.025 ইন্টু 400, এটা হচ্ছে বুলেটের ভরবেগ, ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, আঘাত যখন করলো গুলিটা পাখির মধ্যেই রয়ে গেল, তাই না? আঘাত করে পাখিটির মধ্যে যদি রয়ে যায়, তাহলে গুলি আর পাখি মিলে এখন একটা সিস্টেম, সেটাকে আমরা ধরতে পারি কি, গুলির ভর প্লাস, সিস্টেমটার ভর কি, গুলির ভর প্লাস পাখির ভর। তাহলে কত হবে? যোগ করে দাও, 1.975 প্লাস 0.025 যোগ করলে হয় 2, তাহলে 2v, ভি বেগে মনে করলাম যে পাখিটা, পাখি সহ বুলেটটা বা বুলেট সহ পাখিটা আনুভূমিক বেগ হচ্ছে v। তো এখান থেকে v এর মানটা বের করা খুবই সহজ। 400কে যদি তুমি 0.025 দ্বারা গুণ দাও কত হবে? 1, কত হয়? 10 হয়। 10 এই সাইডে থাকে 10, 10কে 2 দ্বারা ভাগ করে দাও, কত হয়? 5 মিটার পার সেকেন্ড। ইউনিটগুলো ছিল এসআই এককে। এখন বলছে যে ডালটি মাটি থেকে 313 মিটার উঁচু, তাই না? 313 মিটার উঁচু হলে পাখিটি কত দূর সামনে গিয়ে পড়বে? তাহলে এক্স অক্ষ বরাবর কত দূর যেয়ে পড়বে, তো সেটাই আমার চাইছে। তো এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর বেগটা আমরা পেয়ে গেছি 5, তো পড়তে কত টাইম অ্যাকচুয়ালি লাগতেছে সেটা আমার বের করতে হবে। তো সেটা আমি বের করব কিভাবে? খুবই সহজ ফর্মুলা, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো যত টাইম লাগতেছে, তো এইচটা আমার দেওয়া আছে যে 313 মিটার উচ্চতায় ছিল, জি আমরা জানি 9.8, তাহলে আমরা এখান থেকে টাইমটাকে কি লিখতে পারি? টাইম ইজ ইকুয়াল টু √2h/g। তো এখান থেকে টাইমটা বের করো, 2h হচ্ছে 313.6, 313.6 ডিভাইডেড বাই 9.8, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করো কত আসে। 313কে 2 দিয়ে গুণ দিও, 609, 6 9 18 72 720, 8 আসে মনে হয়। ক্যালকুলেশন করো, দেখো 2 ইন্টু 313.6 ডিভাইডেড বাই কি 9.8। ঠিক আছে,
8 সেকেন্ড। তাহলে দেখো আমাদের চাইছে দূরত্ব এক্স অক্ষ বরাবর কত দূর যেয়ে পড়বে বা কত দূর সামনে গিয়ে পড়বে, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি মান যদি দুইটা পেয়ে গেছি, তো 40 মিটার হবে অ্যান্সার, তাই না? ক্যালকুলেশন করো 5 × 8। নেক্সট ম্যাথ কি বলা হয়েছে? খুবই সহজ ম্যাথ, অনেকবার করা হয়েছে এই ধরনের ম্যাথ। পানি ভর্তি একটি বালতি উলম্ব তলে 80 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার তলে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার তলে উলম্ব তলে ঘোরাইতেছি, তার মানে জি এর একটা ফাংশন আছে। বালতিটি সর্বোচ্চ উচ্চতায় সর্বনিম্ন কত বেগে থাকলে বালতি থেকে পানি পড়বে না? খুবই মজার ম্যাথ। তো এটা আমরা দেখাইছিলাম। এখানে বেগটা কোন বেগ বলা হয়েছে? রৈখিক বেগ না কৌণিক বেগ? তো কিছু বলা হয় নাই। এই ধরনের কোশ্চেনে আমরা রৈখিক বেগ দিয়েই করে ফেলতে পারি। তো দেখো mv²/r এই কেসে কি হবে? ইজ ইকুয়াল টু mg। ওজনের সমান যখন হবে কেন্দ্রবিমুখী বল, তখনই কি হবে? বালতি থেকে পানি পড়বে না। mv²/r যখন mg অর্থাৎ ওজনের সমান হবে। তো খেয়াল করো এখানে আমরা কি লিখতে পারি তাহলে? v ইজ ইকুয়াল টু √/rg। এটা দেখানো হয়েছে। এখন যদি তুমি কৌণিক দিয়ে হিসাব করো তাহলে কি হয়? m⍵²r ইজ ইকুয়াল টু mg। তাহলে ওমেগা সমান সমান কি লিখতে পারো বলো? √g/r। ক্লিয়ার? দুইভাবেই করতে পারবা। নেক্সট ম্যাথ, মজার ম্যাথ। এটাও হচ্ছে আমার বোঝা যাইতেছে যে ভরবেগের সংরক্ষণ দিয়ে। ক্লিয়ার? ভরবেগের সংরক্ষণ দিয়ে করবে। এটা কি বলা হয়েছে? 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তু অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুটির বেগের মান ও দিক কত? মজার কোশ্চেন, এটা পারছো মনে হয়। তো দেখো যে এখানে এটা হচ্ছে, আমি ধরবো ফার্স্টে আমার কাছে একটা স্থির বস্তু ছিল। কত ভরের? 3 কেজি ভরের একটা স্থির বস্তু ছিল। এই যে এই বস্তুটাকে ধাক্কা দিল কে? 5 কেজি ভরের একটা বস্তু। কোথায়? এটা দিল এক্স অক্ষ বরাবর এসে। তো এক্স অক্ষ বরাবর আসলো, এদিকে এসে ধাক্কা দিল। কে কাকে দিল বোঝা গেছে? কে কাকে ধাক্কা দিল আমরা যদি এখানে দেখাই দিই, এটা হচ্ছে ছিল 5 কেজির বস্তু কত বেগে চলতেছিল? 2 মিটার পার সেকেন্ড বেগে। ধাক্কা দিল কাকে? 3 কেজির বস্তুকে ধাক্কা দিল। এখানে 3 কেজির বস্তু কত বেগে দিল? 2 মিটার পার সেকেন্ড বেগে দিচ্ছে, আর এই বস্তুটা ছিল স্থির। 3 কেজির বস্তুটা ছিল স্থির। তো ধাক্কা দেওয়ার পরে কি হবে? ধাক্কা দেওয়ার পরে 5 কেজি ভরের বস্তু অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলতে থাকলো। তাহলে আমরা 5 কেজি ভরের বস্তুর দিকটা যদি এখানে দেখিয়ে দিই, যে ধাক্কার পরে তার দিকটা কেমন ছিল। এই যে দেখো ধাক্কা দেওয়ার পরে এই দিকে গেল। কার সাথে? অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে। অক্ষটা আমরা ই দ্বারা দেখাইছি, ডট ই দ্বারা দেখাইছি গ্রিন। তো কোনটা ছিল কত? 30 ডিগ্রি কোণে গেল। এটা হচ্ছে আমার 5 কেজি বস্তু যাইতেছে, 5 কেজির বস্তু। তো 3 কেজির বস্তুটার বেগটা বের করতে বলছে। ওকে, 3 কেজি ভরের বস্তুটার বেগটা বের করতে বলছে। এখন 3 কেজি ভরের বস্তুটা গতিশীল হইলো, আমরা ধরলাম এই দিকে গেছে। আমি ধরি ভি, এটা হচ্ছে ভি বেগে গেল, থেটা কোণে গেল। ভি বেগে থেটা কোণে গেল। কোনটা হচ্ছে? থেটা কোণে গেল। তো এই জিনিসটা আমরা যে প্রমাপ্রীতির জন্য হয়তো সহজে লাগবে। আমরা কম্পটন ইফেক্টটা দেখাইছিলাম, কম্পটন স্ক্যাটারিং। তো ওইখানে এরকম একটা জিনিসই আমরা দেখাইছিলাম, তাই না? যে একটা স্থির ইলেকট্রনকে ফোটন ধাক্কা দিচ্ছে। তো তখন অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত হইতেছে। ওই জিনিসটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে। তো দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, ফার্স্টে হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ। এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি কি হচ্ছে? এক্স অক্ষ বরাবর সংঘর্ষের পূর্বে 3 কেজির বস্তুটা স্থির ছিল, 5 কেজি ছিল, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে বাম সাইডে হবে 10 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 5 cos 30 প্লাস
ভি বেগে গেছে থেটা কোণে, তাহলে ভি কজ থেটা। ওকে, তাহলে ভি কজ থেটা সমান সমান আমরা কি লিখতে পারি এখান থেকে 10 বাই সরি আচ্ছা এখানে 3 কেজি ভরের বস্তু, তাহলে ভরবেগ কত হইল 3 ভি কস থেটা। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি 10 মাইনাস 5 কজ 30 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে ভি কস থেটা। এখন আসি আমরা ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে একটু খেয়াল করো। ওয়াই অক্ষ বরাবর অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের পূর্বে ওয়াই অক্ষ বরাবর ভরবেগটা কত হবে, উলম্ব বরাবর 0, তাই না, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর চলতেছিল 5 কেজির একটা বস্তু। তাহলে দেখো 0 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এখানে 5 সাইন 30 প্লাস 3 ভি সাইন থেটা। এখান থেকে আমরা ভি সাইন থেটা সমান সমান কি লিখতে পারি মাইনাস সাইন 30 বাই 3। ওকে, তো এখন খেয়াল করো এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন আর হচ্ছে এটা 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে আমরা এখান থেকে ভি এর মান কিভাবে পাবো, দুইটা ইকুয়েশন আমরা আগে এই জিনিসটা দেখালাম, এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন বর্গ করে যোগ করে দাও, যোগ করে দিলে এখান থেকে আমরা কিসের মান পাবো, ফার্স্টে আমরা ভি এর মান পাবো, এখান থেকে পাবো ভি এর মান, একটা মান আসবে, আর 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, কিসের মান পাবো বলো, থেটার মান পাওয়া যাবে। এই জিনিসটা তো দেখানো হলো একটু আগে, আর দেখাচ্ছি না, এখানে ভি এর মানটা বসায় ফেলবা, সব মান দেওয়া আছে জানি, ভি আর হচ্ছে থেটা। ক্লিয়ার, থেটার মানটা মাইনাসে হয়তো পাবা, মাইনাসে মানে হচ্ছে এই থেটাটা আমরা ধরেছিলাম পজিটিভ দিকে, এটা হচ্ছে নেগেটিভ দিকে। ওকে, তো নেক্সট প্রবলেমে আমরা যাই। 14 নাম্বার প্রবলেম কি বলা হয়েছে, মজার একটা প্রবলেম, সুতার টানের ম্যাথ, সুতার টানের এই জিনিসটা করানো হয়েছে। তো ক নাম্বারে কি বলা হয়েছে, যখন সর্বোচ্চ বিন্দুতে থাকে তখন সুতার টান কত। ফার্স্টে আমরা দেখো যে জিনিসগুলো দেয়া আছে সেই জিনিসগুলো একটু যদি পাশে লিখে নিই। আমার এম দেয়া আছে কত 500 গ্রাম অর্থাৎ 0.5 কেজি। সুতার দৈর্ঘ্য দেয়া আছে, সুতাটা হচ্ছে 10 সেন্টিমিটার লম্বা, দ্যাট মিন্স আমি যে সুতার এক প্রান্তে বেঁধে যেহেতু ঘোরানো হইতেছে, ঘূর্ণন কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, ঘূর্ণন কক্ষপথের ব্যাসার্ধ হবে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আর ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। ওকে, তো দেখো এইখানে একটা কথা পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে উলম্ব তলে ঘোরাইতেছি আমরা, এখানে সুতায় বেঁধে বস্তুটাকে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ওমেগা আমার দেয়া আছে, কত দেয়া আছে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে যখন সর্বোচ্চ বিন্দুতে থাকে, আমি চিত্র দিয়ে বুঝাই দিছিলাম, সর্বোচ্চ বিন্দুতে যখন থাকে তখন কি হয়, তখন সুতার টান টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কেন্দ্রমুখী বল এফ সি যখন সর্বোচ্চ বিন্দুতে ক নাম্বার, তখন আমরা বিয়োগ করছিলাম কি এম জি কত বলো এম জি, যখন এই থেটা এখন কত, থেটা আছে এখন 0 ডিগ্রি। ওকে, যখন করতেছি 0 ডিগ্রিতে, উলম্বের সাথে 0 ডিগ্রিতে আসছে, তাহলে cos থেটা ইজ ইকুয়াল টু 0, সরি cos থেটা ইজ ইকুয়াল টু 1, থেটা হচ্ছে 0, তাহলে এফ সি মাইনাস এম জি। তাহলে এখন এফ সি এর মান বসায় দাও, যেহেতু ওমেগা দেয়া আছে ওমেগা দিয়ে করতে পারি, এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি। ক্লিয়ার, এখান থেকে করে ফেলতে পারবা, এম আর ওমেগা সবই আমরা জানি। খতে কি করব বলো, যখন সর্বনিম্ন বিন্দুতে হবে, এখানে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান টি ইজ ইকুয়াল টু কি এম ওমেগা স্কোয়ার আর
প্লাস এমজি, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে সুতার টানটা বেড়ে যাচ্ছে। মান বসাই দিবা, করে ফেলবা। তারপরে কি বলা হয়েছে খেয়াল করো, বলা হয়েছে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে উপরিভাগে থাকলে। তো আমরা দেখাইছিলাম যে উপরিভাগে যখন থাকে তখন হচ্ছে কি একটা ফর্মুলা, নিম্নভাগে যখন থাকে তখন আর একটা ফর্মুলা। বাট একটা ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা দেখানো যায়, ওই ভেক্টরের কনসেপ্ট দিয়ে আমরা একটা ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা করে ফেলতে পারি। বাট তোমাদেরকে একটু সহজভাবে গুছায় দেখানোর জন্য আমি উপরিভাগ নিম্নভাগ আলাদা করে দেখাইছিলাম। তো দেখো, যখন উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে আছে তখন উপরিভাগে থাকলে সুতার টান কত? তো টি ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর মাইনাস উপরিভাগে আছে যেহেতু কজ 45 ডিগ্রি। যখন উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে তাহলে আমরা লিখতে পারি কজ 45 ডিগ্রি, তাই না? কিভাবে আসে এই জিনিসগুলো দেখানো হয়েছে, মনে না থাকলে ভিডিও দেখে নিও। দেন এখানে 4 নম্বরে বলা হয়েছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিম্ন ভাগে থাকলে। তো নিম্ন ভাগে থাকলে প্লাস হবে এম ওমেগা স্কোয়ার আর প্লাস এমজি। এখন দেখো কার সাথে আছে, অনুভূমিকের সাথে। অনুভূমিকের সাথে থাকলে কি হবে, সাইন হবে না, সাইন 45 ডিগ্রি। যদিও এখানে কজ ধরে করলেও মান সেম আসে, কারণ কি কজ 45 সাইন 45 এর মান হচ্ছে সেম, এই জন্য কজ ধরে করলেও যা মান আসবে সাইন ধরে করলেও সেই মান আসবে। বাট জিনিসটা যদি তুমি বুঝো তাহলে তুমি ফর্মুলাটা এইখানে বসায় এভাবে করবা। জিনিসটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সাইন বসালেও যেটা আসবে কজ বসালেও সেটাই আসতেছে, কারণ হচ্ছে কোণের মান 45। বাট কোণ যখন 45 না থেকে একটু চেঞ্জ হইতো 60 30 এরকম থাকতো, তাহলে এক মান তুমি পাইতা না। তো মান বসায় করে ফেলবা। নেক্সট প্রবলেম 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার ম্যাথটা মজার একটা ম্যাথ, পুলির কনসেপ্ট। ওকে, এই পুলির কনসেপ্ট কিভাবে করি, আমরা একটা জেনারেল কেস দেখাইছিলাম, সহজ একটা কেস। বাট এইখানে একটু দেয়া আছে, একটু আলাদা দেয়া আছে, একটু অন্যরকম ভাবে, যে দুইটা অনুভূমিক তলের উপরে আছে, তাই না? দুইটা অনুভূমিক তলের উপরে আছে। তো এইখানে দেখো যে কি হবে, ক যদি দেখাই কি হচ্ছে খেয়াল করো, যে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এইদিকে জি সাইন 30 কাজ করবে, জি সাইন 30 কাজ করবে এইদিকে। আর এই 50 কেজি ভরের যে বস্তুটা সেটা হচ্ছে 60 ডিগ্রি হেলানো তলের উপরে আছে, তাহলে জি সাইন 60 কাজ করবে কোন দিকে? এইদিকে। এটা কেন জি সাইন 60 হইলো? আগের ম্যাথগুলাই কিন্তু আমার এরকম একটা ম্যাথ ছিল, দেখো মনে করে দেখো, যে এই ম্যাথটা দেখছো যে কেন জি সাইন 30 হইলো, উপাংশে ভাগ করে আমি দেখাইছি। সো দেখো এখানে 50 কেজি ভরের যে বস্তুটা জি সাইন 30 ত্বরণের নিচের দিকে আসতে চাইবে জি সাইন 60, আর 100 কেজির যে বস্তুটা ছিল সে হচ্ছে জি সাইন 30-তে এই তল বরাবর পড়তে থাকবে। তো লব্ধি যে ত্বরণ, পুরা সিস্টেম, পুলির সাথে যেহেতু দুইটা ভর বাঁধা আছে, পুরা সিস্টেমের ত্বরণটা যে কোনো একদিকে হবে না, যে কোনো একদিকে ত্বরণটা হবে। তো কোন দিকে ত্বরণটা হবে খেয়াল করে দেখো, কোনটা বেশি, কোন দিকে বল বেশি, কোন দিকে বল বেশি সেটা ক্যালকুলেশন করো। 100 ইন্টু সাইন 30, 100 ইন্টু জি সাইন 30 বসাও, এটার মান হবে কত? 100 ইন্টু জি সাইন 30 মানে হচ্ছে 50, আর 50 ইন্টু জি সাইন 60, 43.something। আমি জিটা দুই সাইডে, যেহেতু জি কমন, সো দুই সাইডে আমি জিটা ছাড়াই হিসাব করতে পারি। তাহলে আমাকে বোঝা যেতে, আমি বুঝতে পারতেছি যে লব্ধি ত্বরণটা বা নেট ত্বরণটা কোন দিকে হবে? এই দিকে হবে যেদিকে বল বেশি। ক্লিয়ার?
আমাকে ফার্স্টে ক্যালকুলেশন করে দেখতে হবে কমন সেন্স কি বলে, যেই দিকে বল বেশি, 100 কেজির দিকে বেশি বল নাকি 50 কেজির দিকে বেশি বল, যেই দিকে বেশি বল সেই দিকেই জিনিসটা পড়বে, তাই তো? আর এখানে কিন্তু কোনো ফ্রিকশন দেওয়া হয় নাই, কোনো তলেই কোনো ফ্রিকশন দেওয়া হয় নাই, খুবই সহজ। তো যেই দিকে বলটা বেশি সেই দিকেই নেট ত্বরণটা পাবে। তো বল বেশি কোন দিকে? 100 কেজির দিকে বল বেশি। কিভাবে বুঝলাম? 100কে জি সাইন 30 দ্বারা গুণ দাও, বল দেখো কত আসে। 50কে জি সাইন 60 দ্বারা গুণ দাও, দেখো কত আসে। তো আমরা দেখলাম যে 100কে করলে 100 এই সাইডটাতে বলের মানটা বেশি। তাহলে খেয়াল করো, আমরা ফার্স্টে যদি 100 কেজি ভরের বস্তুর জন্য একটু হিসাব করি কি হচ্ছে। 100 কেজি ভরের বস্তুর জন্য, 100 কেজি ভরের বস্তুর জন্য, 100 কেজি ভরের বস্তুর জন্য কি হচ্ছে? কয়টা বল আছে এখানে? এখানে আমি ধরবো সিস্টেমে পুরো একটা নেট বল আছে, সেটা কত? সিস্টেমের পুরো নেট বল হচ্ছে এ। তো সিস্টেমের যে নেট বলটা আছে সেটা হচ্ছে এ। তাহলে M1A কোন দিকে কাজ করবে? এই দিকে, যেহেতু এই দিক বেশি ভারী, এই দিক ভারী, তাহলে নেট বলটা M1A এই দিকে কাজ করতেছে। এ হচ্ছে, লিখে ফেলতে পারো, এ হচ্ছে সিস্টেমের নেট ত্বরণ, সিস্টেমের ত্বরণ, পুরা সিস্টেমের যে ত্বরণটা, এই যে সমগ্র সিস্টেমের ত্বরণ। সিস্টেমটা কি? এই পুরা সিস্টেম 100 কেজি 50 কেজি পুলি, পুরাটা নিয়েই পুরা সিস্টেম। তাহলে দেখো M1A এটা হচ্ছে আমার বল, কোন দিকে বল? নেট বল, এই দিকে, হেলানো তলের দিকে, নিচের দিকে, হেলানো তল বরাবর নিচের দিকে। তাহলে দেখো এই দিকে আর একটা বল আছে না, এই যে M1A, এটা পাইলো কার জন্য? mg সাইন থেটার জন্য বা mg সাইন 30 জন্য। এই যে M1A এই দিকে কাজ করতেছে, mg সাইন 30ও এই দিকেই আছে। বাট সুতার যে টান বা সুতার সাহায্যে যেহেতু পুলিতে বাধা আছে, তো এই টানটা কত হবে? টি। টানটা হবে কোন দিকে? বিপরীত দিকে, তাই না? 50 কেজি ভরের বস্তুর জন্য একটা টান পাবে, যেহেতু বাধা আছে এখানে, টানটা হবে বিপরীত দিকে। তাহলে টানটাকে যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ mg সাইন 30 থেকে যদি টান বাদ দিয়ে দিই, M1g সাইন 30 থেকে যদি টান বাদ দিয়ে দিই, তাহলে হবে কি? M1A। ক্লিয়ার? এখন দেখো 50 কেজি ভরের বস্তুর জন্য কি হচ্ছে। 50 কেজি ভরের বস্তুর জন্য সিস্টেমের ত্বরণটা কোন দিকে আমাকে বলো তো? যেই দিকে মানে এইটা বেশি আছে, বলটা বেশি আছে, তাহলে আমরা বলতে পারি, আমি দেখালাম বলটা বেশি আছে এই দিকে, তাহলে সিস্টেমের ত্বরণ কোন দিকে হবে? এই যে M2 ভরের জন্য, এটা হচ্ছে M2 ভর নিলাম 50 কেজি, তো এইটা কোন দিকে যেতে চাবে? M2A, এই যে না? ক্লিয়ার দিকটা? তাহলে দেখো mg সাইন 60 এটা কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে না? M2A কাজ করতেছে এই দিকে, আর mg সাইন 60 কাজ করতেছে কোন দিকে? বিপরীত দিকে, বিপরীত দিকে কাজ করতেছে। তো দেখো টান বলটা কোন দিকে কাজ করবে? 50 কেজি ভরের বস্তুর জন্য টান বলটা কাজ করবে কার দিকে? 100 কেজি ভরের বস্তুর দিকে বা উপরের দিকে। ক্লিয়ার? তাহলে টান বলটাও কাজ করবে কি? M2A এই দিকে, সেম M2A, আর টান বলের দিক হবে একই। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? M2A ইজ ইকুয়াল টু টান বল মাইনাস mg সাইন 60। ক্লিয়ার? তো এখন আমরা বের করতে চাচ্ছি অ্যাকচুয়ালি কি? বের করতে চাচ্ছি সিস্টেমের ত্বরণ। তো সিস্টেমের ত্বরণ যেহেতু বের করতে চাচ্ছি, আমার টি তো জানি না, টিকে এলিমিনেট করার জন্য এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। তো এখন আমার কাজ হচ্ছে 1 আর 2 যোগ করে দেয়া। 1 আর 2 যোগ করে দিই, 1 প্লাস 2। আমি যদি পরের পেজে দেখাই, খেয়াল করো, 1 প্লাস 2, দুইটা যোগ করলে কি হয়? টি এলিমিনেট হয়ে যায়, এখানে মাইনাস টি, এখানে প্লাস টি। তাহলে আমি কি লিখতে পারি দেখো?
আমার এক সাইডে থাকে হচ্ছে m1 প্লাস m2a, m1 প্লাস m2a, আর এক সাইডে কি থাকে দেখো, এই যে আরেক সাইডে থাকে হচ্ছে m1g sin 60 মাইনাস m2g sin 60, ও সরি m1g sin 30 মাইনাস m2g sin 60, m1g sin 30 মাইনাস m2g sin 60, ক্লিয়ার? এইখান থেকে আমি a বের করব, ত্বরণ m1g sin 30 মাইনাস m2g sin 60 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হয়ে গেছে। এই সবগুলো মান কিন্তু আমরা জানি, m1 এর মান জানি, m2 জানি, g এর মান জানি, sin 30 sin 60। এখান থেকে a এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। সিস্টেমের ত্বরণ হবে এটা, এটা হচ্ছে আমার 1 নম্বরের সলিউশন। তারপরে 2 নম্বরে তো আরো সহজ, বলছে তারের টান কত হবে। তো তারের টান দেখো, আমি তো 1 নম্বর থেকে a এর মান বের হয়ে যাবে, ত্বরণ ক থেকে ত্বরণ বের করে ফেলতে পারবো। তো ত্বরণ যদি বের হয়ে যায় তাহলে 1 নম্বর আর 2 নম্বর যে দুইটা ইকুয়েশন আছে সেই যে কোনো একটা ইকুয়েশনে আমি a এর মানটা বসাই দিই, বসাই দিলেই t এর মান বের হয়ে যাবে, ক্লিয়ার? টানটা কিভাবে বের করতে পারি, ক থেকে আমরা a এর মান বের করা দেখাইলাম। তো a এর মান যদি বের হয়ে যায় তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশনে তুমি a এর মান বসায় দাও, তাহলে t এর মান পাবা। আবার 2 নাম্বার ইকুয়েশনে যদি তুমি a এর মানটা বসায় দাও তাও তুমি t এর মানটা পেয়ে যাবা। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে আমার a এর মান বসাইলেই হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। আমি যদি এখানে লিখে দিই যে খ হচ্ছে 1 নং সমীকরণে a এর মান বসিয়ে, a বা ত্বরণ a এর মান বসিয়ে আমরা t এর মানটা পেয়ে যাব। তো মোটামুটি সহজ ছিল, বাট বোঝার জিনিসটা একটু বুঝতে হয়। কঠিন লাগতে পারে এই কারণে যে একটা হেলানো তলে আছে, বাট হেলানো তলের কনসেপ্টটা কঠিন লাগার কথা না যদি জিনিসটা বুঝো যে কি হচ্ছে, ত্বরণটা কোন দিকে কাজ করতেছে। একটু কমন সেন্স কাজে লাগাবা, আর ভেক্টরের কনসেপ্ট কাজে লাগাও, মেকানিক্সের কনসেপ্ট কাজে লাগাও, খুবই সহজ। নেক্সট ডে 16 নাম্বার ম্যাথ। 16 নাম্বার ম্যাথে কি বলা আছে একটু দেখি। 16 নাম্বার ম্যাথে মজার একটা ম্যাথ। 50 কেজি উচ্চতা বিশিষ্ট একটি উত্তল ফ্লাইওভারের ঠিক মাঝখানে থাকাকালীন 48 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 250 কেজি ভরের একটি গাড়ির উপর উলম্ব প্রতিক্রিয়া বল কি হবে? কোশ্চেনটা কি ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পারতেছো? এটা অ্যান্সারই করো নাই মনে হয়। তো খেয়াল করো জিনিসটা কি আছে, আমরা যদি একটু ইমাজিন করার ট্রাই করি যে এই যে আছে একটা, এটা আছে হচ্ছে একটা উত্তল ফ্লাইওভার, একটা উত্তল ফ্লাইওভার আছে এরকম। উত্তল অবতল নিশ্চয়ই বুঝি। অবতল যদি বলতো তাহলে কেমন হতো, এই যে একটা অবতল ব্রিজ বলতে পারতো, অবতল ব্রিজ, একটা হচ্ছে উত্তল ব্রিজ। এটা হচ্ছে অবতল ব্রিজ, এই যে এটা হচ্ছে অবতল ব্রিজ। আর উত্তল ব্রিজ কোনটা? এটা উত্তল ব্রিজ, ক্লিয়ার? আমি উত্তল দিয়ে দিছি, যদি কোশ্চেনে অবতল থাকে সেই ক্ষেত্রেও পারা উচিত। তো আমি একটু দেখাই দিব না যে অবতলে কি হবে। তো উত্তল ব্রিজের উপরে একটা গাড়ি আছে, কত ভরের? যেই ভরটা হচ্ছে 250 কেজি ভরের একটা গাড়ি আছে। খেয়াল করলাম ঠিক মাঝখানে থাকা আছে, এটা আমরা ঠিক মাঝখানেই আঁকলাম। তো কি হচ্ছে দেখো যে উত্তল ব্রিজের বা উত্তল ফ্লাইওভারের ঠিক মাঝখানে আছে। মাঝখানে যখন আছে আমরা মাঝখানে দেখাইলাম, তো মাঝখানে থাকাকালীন কয়টা বল কাজ করতেছে একটু খেয়াল করো। যে নিচের দিকে ওজন কাজ করবে, এটা তো সব সময় আমরা জানি যে এমজি নিচের দিকে কাজ করবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, কি হচ্ছে দেখো পথটা কেমন, একটা অর্ধবৃত্ত না? তাহলে নিচের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে না এই পথে যখন চলতেছে? তো নিচের দিকে যে কেন্দ্রমুখী বলটা কাজ করবে সেটা কি? এফসি। আমরা লিখতে পারি এফসি।
সেন্ট্রিপেটাল। ওকে, সেন্ট্রিপেটাল ফোর্স মিন্স কেন্দ্রমুখী বল। আর উপরের দিকে কি কাজ করবে বলেন দেখি? উপরের দিকে কাজ করবে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল আর। ক্লিয়ার? তাহলে দেখো আমার কাছে কিন্তু চাইছে এই জিনিসটাই যে উলম্ব প্রতিক্রিয়া বল কত হবে। উলম্ব প্রতিক্রিয়া বল কত হবে? কত মজার জিনিস ভাই, সহজ। আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ সি প্লাস এম জি। কারণ কি? কারণ উলম্ব বরাবর এই সিস্টেমের কি কোনো ত্বরণ আছে? না, কোনো ত্বরণ নাই, বেগ নাই, কিছুই নাই। তো ত্বরণ যেহেতু নাই সেহেতু আমরা ব্যালেন্স করলাম উলম্ব বরাবর যে বলগুলো আছে সেটাকে। তো খেয়াল করো এখানে এফ সি সমান সমান আমরা কি লিখবো? এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে আর এর মানটা কত? তো দেখো যেই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে গাড়িটা এই বৃত্তাকার কক্ষপথে যাইতেছে। তো এখন এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা খেয়াল করো, এইটা হবে ব্যাসার্ধ, তাই না? আমি যদি এটাকে দিই ও আর এখানে যদি দেই হচ্ছে এ, এই পয়েন্টটা দিলাম এ, তাহলে ও এ হবে কি? ব্যাসার্ধ। ও এ হবে হচ্ছে ব্যাসার্ধ, তাই না? যেই কক্ষপথে ঘুরতেছে সেটার ব্যাসার্ধ। তাহলে ও এটা কি? উচ্চতা না? 50 মিটার উচ্চতা তো বলা আছে, 50 মিটার উচ্চতা বিশিষ্ট ফ্লাইওভার। তাহলে ও এটা ব্যাসার্ধ আর, তাহলে আর এর মান এখানে কত হবে? 50। উত্তল ফ্লাইওভারের উচ্চতা, আর এর মান হবে 50। তাহলে দেখো আমরা এফ সি ইজ ইকুয়াল টু লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। তাহলে এম এর মান তো আমার দেয়া আছে কত? 250 কেজি। উচ্চতা আর দেয়া আছে কত? 50 মিটার। উচ্চতা এইচ, তো এইখানে এইচটাই হচ্ছে তার কেন্দ্রমুখী বলের মানে বৃত্তাকার যে কক্ষপথ এটার ব্যাসার্ধ। আর জি এর মান আমরা জানি, ভি বলা আছে কত? 48 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি দ্বারা ভাগ করব? 3.6 দ্বারা ভাগ করব। ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 36 করলে 13.33 আসবে, এরকমই কিছু একটা আসবে। 13.33 বা 34 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে আর এর মান বের করে ফেলো, আর এর একটা মান পেয়ে যাব। ক্লিয়ার? একক কি হবে? যেহেতু বল উলম্ব প্রতিক্রিয়া বল, একক হবে নিউটন। নেক্সট 17 নাম্বার ম্যাথ। মজার ম্যাথ কি বলা হয়েছে দেখি। তিনটি বিন্দু ভর, ওকে, তিনটি বিন্দু ভর 1.6 কেজি, 1.2 কেজি, 2.4 কেজি, একটা আয়তকার পাতের 3 কোণায় অবস্থিত। ওকে, এই ব্যবস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে এইখানে আছে, ফার্স্টে অক্ষটা দেখাই, এই যে আছে অক্ষ, দুইটা অক্ষ। এইখানে আয়তকার পাতের দৈর্ঘ্য হচ্ছে বলা আছে 1.2, প্রস্থ হচ্ছে 1। তাহলে একটা আয়তক্ষেত্র যদি আমি আঁকি, এখানে খেয়াল করো, আয়তক্ষেত্র ও, এখানে দিলাম এ বিন্দু একটা, এখানে দিই বি বিন্দু, এখানে দিই সি বিন্দু। তো ও এ বি সি, তো এ বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? ও এ বি সি যদি আমার আয়তাকার পাত হয়, ও এ বি সি এটা যদি আমার আয়তাকার পাত হয়, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ও হচ্ছে 0 0, ও 0 0, এ বিন্দু কত হবে? 1.2, 0। ক্লিয়ার? এটা বুঝতে পারি? উচ্চতা 0, এইখানে এ বিন্দুতে উচ্চতা 0 আর হচ্ছে কি উচ্চতা 0 আর এক্স অক্ষ বরাবর এটা 1.2 মিটার গেছে। তো বি বিন্দুটা যদি দেখি, বি বিন্দুটা কি হবে? 1.2, 1। ওকে, আর সি বিন্দুটা কত হবে? 1. সরি, এখানে এক্স অক্ষ বরাবর তো যায় নাই, তাহলে এটা 0 1। ওকে, ও এ বি সি একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। আমরা যদি পাশে দেখাই, এই যে ও এ বি সি, এটা হচ্ছে একটা আয়তাকার পাত। আয়তাকার পাতের
বলে দেওয়া আছে, ডাইমেনশনটা আমার বলে দেওয়া আছে 1.2 ইন্টু 1। তো আমি এই জন্য এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় খুব সুন্দর করে দেখাইতে পারি একটা মূল বিন্দু ধরে। তো কি বলা হয়েছে যে 1.6, 1.2 আর 2.4। তো আমি ধরে নিচ্ছি একটা কর্নারে, এই যে এই কর্নারে মনে করো কয় কেজি ভরের বস্তুটা আছে, এ বিন্দুতে আছে 1.6 কেজি। আমরা যদি রেড কালার দ্বারা দেখাই 1.6 কেজি আছে এ বিন্দুতে। বি বিন্দুতে কে আছে, আমি ধরে নিচ্ছি বি বিন্দুতে আছে 1.2 কেজি। সি বিন্দুতে কে আছে, সি বিন্দুতে থাকবে তাহলে 2.4 বাকি থাকলো, তাহলে 2.4 কেজি আছে হচ্ছে সি বিন্দুতে। তো আমাকে বলছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে। কিভাবে বের করতে পারি, তো M1 ভরের বস্তুটা বা 1.6 কেজি আমি ধরে নিচ্ছি, এটা আছে হচ্ছে 1.20। তো দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এই দিকে কোথাও হইল, ওকে, এই দিকে কোথাও হইল, এখানে হইল। তো ভর কেন্দ্রের স্থানাঙ্কটা আমি বের করব, স্থানাঙ্ক এক্স আর ওয়াই দুইটা, ওকে, এক্স ওয়াই। তো আমাকে এক্স বিন্দু বের করতে হবে, ওয়াই বিন্দুটা বের করতে হবে, তাই তো। এইখানে দেখো আমরা ভর কেন্দ্র যেভাবে বের করতে পারি এইসব কেসে এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো 1.6 কেজির বস্তুটা কোথায় ছিল, 1.2তে। 1.2 কেজির বস্তুটা কোন এক্স অক্ষ বরাবর কোথায় ছিল, 1.2। 2.4 কত ছিল, 0তে। তাহলে আমরা যদি এরকম থাকে সিচুয়েশনটা যে M1 ভরের বস্তুটা ছিল x1 y1, আমি যদি এইভাবে দেখায় দিই, M2 ভরের বস্তুটা ছিল কোন বিন্দুতে, x2 y2। আবার M3 ভরের বস্তুটা কোথায় ছিল, x3 y3। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা হবে x ইজ ইকুয়াল টু M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, ওকে। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্কর x, বা এটাকে কি বলা হয়, ভুজ, তাই না। ভুজ আর কোটি দুইটা ভাগে ভাগ করলে এটা হচ্ছে ভুজ। তাহলে y এর মানটা কি হবে, y এর মান হবে এখানে M1 y1 প্লাস M2 y2 প্লাস M3 y3 ডিভাইডেড বাই কি হবে বলো, M1 প্লাস M2 প্লাস M3। ক্লিয়ার। তো এখন এক্স এর স্থানাঙ্ক আমি কিভাবে বের করব, এখান থেকে দেখো এইখানে এম এর মান M1 কত 1.6, x1 কত M 1.6 কোথায় আছে দেখো, এই যে এই বিন্দুতে আছে না, এই যে এই বিন্দুটায় আছে 1.2। তাহলে 1.6 ইন্টু 1.2 প্লাস কি হবে বলো, প্লাস M2 ভরের বস্তুটা এক্স অক্ষ বরাবর কোথায় আছে, M2 ভরের বস্তুটা এক্স অক্ষ বরাবর 1.2 বিন্দুতে আছে। তাহলে আমরা লিখতে পারি 1.2 ইন্টু 1.2। তাহলে দেখো প্লাস M3 অর্থাৎ 2.4 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষ বরাবর কোথায় আছে, 0 বিন্দুতে আছে, এক্স অক্ষ বরাবর 0। তাহলে আমরা লিখতে পারি 0, 2.4 ইন্টু 0, ওইখান থেকে আসছে 0। আর নিচে ভর কত আছে 1.6 প্লাস 1.2 প্লাস 2.4, দ্যাট মিনস কত হয় 5.2 না, 5.2 হয়। ক্লিয়ার। তারপরে দেখো আমি 3টা যোগ করে দিছি, ভর 3টা যোগ করে দিছি। এখন ওয়াই অক্ষ বরাবর যদি হিসাব করি 1.6 কেজি ভরের বস্তু ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে আছে, 0 বিন্দুতে আছে না, এটার কোটি 0, তাহলে এখানে লিখতে পারি 0 প্লাস M2 ভরের বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে আছে, 1 বিন্দুতে আছে, y2 এর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 1.2 ইন্টু 1 প্লাস দেখো M3 ভরের যেই বস্তু আছে এখানে, M3 ভরের বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে আছে,
ওয়ান বিন্দুতে আছে, কোটি হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি কি 2.4 ইন্টু 1, দ্যাট মিনস 2.4 ইন্টু 1। আর তিনটার ভরের সমষ্টি কত? 2.4, 1.6, 1.2, দ্যাট মিনস 5.2। ক্লিয়ার? তো এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, এটাই হবে কি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো ক্যালকুলেশন করে বের করো, ক্যালকুলেশন করে জিনিসটা বের করে ফেলো। 1.6 ইন্টু 1.2 প্লাস 1.2 স্কোয়ার ডিভাইডেড বাই 5.2 কত আসছে? 0.64। এক্স অক্ষ বরাবর কোথায়? 0.64 বা 65 এই বিন্দু। আর ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দু? 1.2 প্লাস 2.4 divided by 5.2, 0.7 বা 69, 0.69। ক্লিয়ার? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0.65, 0.69, মানে 7 এর খুব কাছে। এটাই হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ক্লিয়ার? নেক্সট ম্যাথ, লাস্ট ম্যাথ 18 নম্বরে কি বলা হয়েছে? কি বলা হয়েছে যে 0.15 মিটার দীর্ঘ একটি দণ্ডের এক প্রান্তে 0.02 কেজি ভরের একটি বস্তু এবং অপর প্রান্তে 0.05 কেজি ভরের আরেকটি বস্তু ঝুলানো। কোন বিন্দুতে ঠেক দিয়ে রাখলে দণ্ডটি ভারসাম্যে থাকবে? ক্লিয়ার? কোন বিন্দুতে ঠেক দিয়ে রাখলে দণ্ডটি ভারসাম্যে থাকবে? তো এটা হচ্ছে আমরা যদি ইসের কনসেপ্ট দিয়ে করি, খেয়াল করো, আমরা বলবিদ্যা তো শিখছি বা স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যার কনসেপ্ট দিয়ে এটা করা যায়। তো এখানে একটা জিনিস আমি বুঝাই যে এইখানে আমি একটা দণ্ড নিলাম, মনে করো যে কোনো একটা দণ্ড নিচ্ছি। তো এই দণ্ডটাকে, এটা একটা সুষম দণ্ড যেহেতু প্রত্যেকটা পয়েন্টে ভর সমান, তো এই দণ্ডটাকে কোথায় দিতে হবে? মানে এই দণ্ডটাকে আমি যদি ভারসাম্যে রাখতে চাই তাহলে কোথায় আঙুল দিয়ে রাখতে হবে? তো এটা হচ্ছে আমরা বুঝতে পারি যে একেবারে মধ্যবিন্দুতে করতে হবে, যেহেতু এটা সুষম ভরের বস্তু। তো এখন চিন্তা করে দেখো যে একটা পেরেক নিলাম, পেরেক, ওকে, এই যে হচ্ছে একটা পেরেক নিছি। তো এই পেরেকটার ক্ষেত্রে কি হবে? এখানেও কি আমি মাঝখানে ঠ্যাক দিয়ে রাখলে হবে, ভারসাম্যে থাকবে বা স্থির থাকবে? না, এটা থাকবে না। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার এই বিন্দুটা বের করতে হয়, এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে উভয় পাশের ভর ভ্রামকটা কি হয়? সমান হয়। ভর ভ্রামকটা কি জিনিস? তো খেয়াল করে দেখো ভর ভ্রামকটা কি জিনিস। যে এখানে প্রথম চিত্রের ক্ষেত্রে আমি একটা বিন্দু নিছিলাম, এটা হচ্ছে ও বিন্দু বা মধ্যবিন্দু। এই বিন্দুতে ঠ্যাক দিয়ে রাখছি, তখন এই এ বি যে দণ্ডটা ছিল সেই দণ্ডটা কি ছিল? স্থির ছিল বা ভারসাম্যে ছিল। না হলে কি হতো? না হলে যে কোনো একদিকে পড়ে যাইতো। আমি আমার আঙুলের উপরে রাখছি, এ বি দণ্ডটাকে আমার আঙুলের উপরে রাখছি। কোন বিন্দুতে ঠ্যাক দিয়ে রাখতে হবে? ও বিন্দু। ক্লিয়ার? তো ও বিন্দুতে রাখার কারণে সেটা যেহেতু স্টেবল আছে, তার মানে কি? তার মানে হচ্ছে ও বিন্দু থেকে এই যে ও এ, এই যে একটা সাইড, আমরা দুইটা সাইডে ভাগ করতে পারি। এই যে একটা সাইড, ও বিন্দুর এই পাশে একটা সাইড, আবার বিপরীতে আর একটা সাইড ও বি, এই যে একটা সাইড, দুইটা সাইড না? তো এইখানে যে জিনিসটা হইতে হবে যে
ও বি আর ও এ দুইটা সাইডের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আর হচ্ছে ভর, দূরত্ব এবং ভরের সমষ্টি, গুণফলের সমষ্টি সমান হইতে হবে উভয় পাশেই কি হইতে হবে, দূরত্ব এবং ভরের সমষ্টি, দূরত্ব এবং ভরের গুণফলের সমষ্টি। তো এই জিনিসটা হয়তো একটু শুনতে কঠিন লাগতে পারে। এখন যদি আমি বিন্দু নিয়ে কাজ করতাম, খেয়াল করে দেখো যে এই পয়েন্টে আমি ধরলাম যে পুরা ভরটাই এই পয়েন্টে, মানে এই সাইডের পুরা ভরটা এই পয়েন্টে আছে, তাহলে কি হইতো চিন্তা করে দেখো, এই দিকে যদি থাকতো, তো এইখানে এই বিন্দুটার দূরত্ব কত, দূরত্ব আমি ধরলাম 5 মিটার, আর এইখানে ভর কত, ভর আমি ধরলাম 5 গ্রাম। আবার দেখো বি পয়েন্টে আরেকটা বিন্দু আছে, সেটার দূরত্ব হবে 5 মিটার, আর এইখানেও ভর মনে করো 5 গ্রাম। ক্লিয়ার? তাহলে দেখো এ বিন্দু আর বি বিন্দুর কি সমান, ভর ভ্রামক। ক্লিয়ার? ভর ভ্রামকটা কি, এ বিন্দুর ভর ভ্রামক কত হবে বলো? এ বিন্দুটার ভর ভ্রামক হবে হচ্ছে ভর ইন্টু ও পয়েন্ট থেকে মধ্যবর্তী দূরত্বের গুণফল। ক্লিয়ার? মধ্যবর্তী দূরত্বের গুণফল, ইয়েস। তো m1 আর r1, আর এটা হচ্ছে m1 m2 r2। মনে করো এই যে ভর আর দূরত্বের যে গুণফল, এটাই হচ্ছে ভর ভ্রামক। তো যেই পয়েন্টে উভয় পাশের ভর ভ্রামকের মান সমান হবে, যেই পয়েন্ট থেকে উভয় পাশের ভর ভ্রামকের মানটা সমান হবে, সেই পয়েন্টটি আমার ঠ্যাক দিয়ে রাখতে হবে। ক্লিয়ার? তো হাতুড়ির ক্ষেত্রে তুমি কোথায় ঠ্যাক দিবা একটু খেয়াল করো, যে হাতুড়ির পুরা ভরটা কোন দিকে, মানে বেশিরভাগ ভর কোন দিকে, এই দিকে, তাই না? এই দিকে। যে আমি যদি করি, আমি কি মধ্যবিন্দুতে করব না, কারণ কি, কারণ হাতুড়ির এই সাইডে ভর বেশি, যেই সাইডে যে মাথা পেরে ঠুকবো যেই সাইড দ্বারা, এই দিকে হচ্ছে ভর বেশি, এম বেশি। এই দিকে যেহেতু এম বেশি, তাহলে এই দিকে আর হইতে হবে কম, তাই না? দুইটা পার্টে যদি ভাগ করি, এদিকে আর হইতে হবে কম, এমন একটা বিন্দু নিব যে এদিকে আর হইতে হবে কম, যাতে কি হবে, এখানে মধ্যবিন্দু হয়ে গেছে, বাট আমি মধ্যবিন্দু নিব না। মধ্যবিন্দু নিলে কি হবে, উভয় পাশের আর যদি সমান হয়ে যায়, মনে করো আমি মধ্যবিন্দু নিলাম, তখন কি হইল, মনে করো আমি মধ্যবিন্দু নিলাম, তখন কি হবে, মধ্যবিন্দুটা যদি নেই, তাহলে দেখো উভয় পাশের আর হবে সেম, অর্থাৎ দূরত্বটা কি হবে, একই, দূরত্ব হইতেছে একই, বাট ভর হয়ে যেতেছে কি, ডান সাইডের এম বেশি, বাম সাইডের এম হইতেছে কম, তাই না? বামের এমটা কম আর ডানের এমটা বেশি, আর দুই জায়গায় সমান, তাহলে ভর ভ্রামক কি দুই জায়গায় সমান হইল না, কম বেশি হয়ে গেল, তাই না? তো আমার যে কাজটা করতে হবে, ভর ভ্রামককে সমান রাখতে হবে। তো ভর ভ্রামককে যদি সমান রাখতে চাই, তো যেই সাইডে এম কম সেই সাইডে আর বেশি করতে হবে, আর যেই সাইডে এম বেশি সেই সাইডে আর কে কম করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এমনভাবে করতে হবে যাতে এই যে এম আর আর এর গুণফল উভয় সাইডেই সমান হয়। তাহলে বিন্দুটা নিতে হবে কার কাছাকাছি, অধিক ভর যেই সাইডে সেই দিকে একটু বেশি কাছে নিতে হবে, মনে করো এই দিকে। এই পয়েন্টটা যদি আমি এখন ক্যালকুলেশন করি, যে মনে করো এটা হচ্ছে ভর, সরি এই বিন্দুতে ঠ্যাক দিতে হবে, ও বিন্দু। তাহলে দেখো এইখান থেকে, এই যে এই বিন্দু থেকে বাম সাইডের কি হইল, ডান সাইডের, এই বিন্দু থেকে ডান সাইডে আমার ভর হচ্ছে বেশি। আমি যদি দেখাই, এখানে দেখো ভরটা বেশি, এম বেশি, আর এর মান কি, এই সাইড থেকে দেখো দূরত্ব কম না, প্রত্যেকটা বিন্দু দূরত্ব কম, আর এই সাইডে দেখো বাম সাইডে এম হচ্ছে কম, কারণ এই যে ভারী জিনিসটার ভর ছিল অনেক, তো বাম সাইডে এম কম প্রত্যেকটা পয়েন্টের, তো আর নেওয়া লাগছে কি বেশি, দূরত্ব নেওয়া লাগছে বেশি। ক্লিয়ার? তো এম আর এর গুণফলটাই হচ্ছে ভর ভ্রামক। তো উভয় পাশে ভর ভ্রামকটা যখন সমান হবে, তখন আমার মানে যেই বিন্দু থেকে উভয় পাশের ভর ভ্রামক সমান হবে সেই বিন্দুতে ঠ্যাক দিয়ে রাখতে হবে। ক্লিয়ার? তো মাঝে মাঝে দেখো না যে একটা স্কেল হাতে নাও, স্কেল হাতে নিয়ে
মাঝখানে তুমি আঙুল দিয়ে রাখো, দেখো যে স্টেবল থাকবে। তো যেই পয়েন্টে হাত দিয়ে রাখতে স্টেবল থাকতেছে সেই প্রান্ত থেকে ডান সাইড এবং বাম সাইডের কি সমান, ভর ভ্রামকটা সমান। ভর ভ্রামকটা সমান, তাহলে এটাই হচ্ছে কি ভর কেন্দ্র। ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে ভর কেন্দ্র। তো এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে একটা দণ্ড নিছি আমি, দণ্ডটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলে দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 0.15। তো এটা হচ্ছে এ বি দণ্ড, দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 0.15। এটা হচ্ছে দণ্ড, দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে 0.15। বলা হয়েছে যে দুই প্রান্তে দুইটা বস্তু আছে। তো এ প্রান্তে একটা বস্তু আমি ধরে নিচ্ছি আছে 0.02 কেজির, আর ডান সাইডে একটা বস্তু আছে হচ্ছে 0.05 কেজির। তো বলা হয়েছে যে কোন বিন্দুতে ঠেক দিয়ে রাখলে দণ্ডটি ভারসাম্যে রাখবে। তো এখন আমাকে বলো, ওই ভর ভ্রামকের কনসেপ্টটা কাজে লাগাই বলো যে আমাকে কোন সাইডে অ্যাকচুয়ালি, বিন্দুটা অ্যাকচুয়ালি কোন সাইডে হবে। মানে ধরলাম আমার ই হবে, এই বিন্দুটা হবে ও, ও বিন্দুটা কোন সাইডে হবে, 0.05 এর কাছে হবে নাকি 0.02 এর কাছে হবে, কার কাছে হবে বিন্দুটা, ভর কেন্দ্রটা কোথায় হবে, 0.02 এর কাছে নাকি 0.05 এর কাছে? অবশ্যই 0.02 এর কাছে, তাই না? নাকি 0.05 এর কাছে? বলো। যেই সাইডে ভর কম সেই সাইড থেকে আর বেশি হবে, আর যেই সাইডে ভর বেশি, ভর কোন সাইডে বেশি, 0.05, এই সাইডে ভর বেশি, তাহলে এই সাইডের কাছে হবে, ভর যেখানে বেশি সেই দিকে নিতে হবে। তাহলে আমার মনে করো 0.05 থেকে কাছে, ও এটা হচ্ছে ও পয়েন্ট। তো বি থেকে ও এর দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমরা নিচ্ছি এক্স, দূরত্বটাকে ধরছি হচ্ছে এক্স। তাহলে এ থেকে ও এর দূরত্বটা কত হবে বলো, পুরাটার দূরত্ব ছিল 0.15, তাহলে এ ও এর দূরত্ব কি হবে, 0.15 মাইনাস এক্স। ক্লিয়ার? তো এখন আমাকে বলা হয়েছে ও এর, ওটা কত দূরে অবস্থিত। তো খুবই সহজ, তো ও পয়েন্ট যদি ভারসাম্য বিন্দু হয় বা ও পয়েন্টে ঠেক দিয়ে রাখলে যদি দণ্ডটি ভারসাম্যে থাকে, তাহলে ও পয়েন্ট থেকে উভয় পাশের কি ভর ভ্রামক সমান হবে না? তো ডান সাইডের ভর ভ্রামকটা কত বলো, ডান সাইডের ভর ভ্রামক কত, 0.05 আছে হচ্ছে ভর ডান সাইডে, আর দূরত্ব কত ইন্টু এক্স, এটা হচ্ছে ডান সাইডের ভর ভ্রামক। বাম সাইডের ভর ভ্রামক কত হবে দেখো, 0.02 হচ্ছে ভর, আর দূরত্ব কত আছে 0.15 মাইনাস এক্স। ক্লিয়ার? উভয় পাশের ভর ভ্রামক হবে সমান ও বিন্দু থেকে, তাহলে এটা হবে ভারসাম্য বিন্দু। তাহলে এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে। তো খুবই সহজ, করে ফেলো। কেমনে করবা? উভয় পক্ষকে যদি আমরা 10 100 দিয়ে গুণ দিই, তাহলে এখানে হয় 2 ইন্টু 0.15 মাইনাস এক্স, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ দিছি, তাহলে এইখানে হয় 5। তাহলে দেখো ও এটা হচ্ছে এইখানে আছে, তাহলে 2.5x 0.15 মাইনাস এক্স। তো এক্স এর মান এখান থেকে বের করে ফেলো, কত আসে দেখো। এক্স সমান সমান কি লেখা যায়, এক্স সমান সমান কি লেখা যাবে, 1.5x ইজ ইকুয়াল টু লেখা যায় 0.15, তাহলে x ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, 0.1 লেখা যায় না?
ক্যালকুলেশন করো, দেখো। (0.1 লিখা যায়। ক্যালকুলেশন ঠিক আছে? তো এইখানে আমার ক্যালকুলেশন একটা ভুল হয়েছে, দেখো। হ্যাঁ, একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশনে দেখলাম যে এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে 0.15 মিটার, এটা হচ্ছে পুরো দণ্ডের দৈর্ঘ্য ছিল। তাহলে এক্স ধরছি আমরা 0.05 থেকে যেই দূরত্বটা, তাহলে 0.1 মিটার হয়। তাহলে এই বিন্দুটা, ও বিন্দুটা তাহলে 0.02 এর কাছে চলে আসে না? 0.02 এর কাছে হবে, বাট সেটা তো হয় না। তার মানে আমরা ক্যালকুলেশনে একটা ভুল আছে। তো আমরা যদি আরেকটু ক্লিয়ার করে ক্যালকুলেশনটা করি, কোথাও একটা ভুল গেছে, আমরা যদি একটু পরিষ্কার করে করি একবার, যে আমরা এখানে সহজেই করে ফেলি। 0.15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, খেয়াল করো। 0.05 ইন্টু এক্স ডিভাইডেড বাই 0.02। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি 0.15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো 0.05কে 0.02 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 2.5 না? তাহলে 2.5x থাকতেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3.5x ইজ ইকুয়াল টু 0.15। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়? x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 0.15 ডিভাইডেড বাই 3.5, তাহলে 0.043। ওকে, এত দূরত্বে কার থেকে দূরত্বটা হবে? 0.05 কেজি, 0.05 কেজি ভরের বস্তুটা থেকে এত দূরত্বে। তাহলে ও বিন্দুটা কোথায় হবে? 0.05 কেজি, 0.05 কেজি ভরের বস্তু থেকে কত দূরত্বে? 0.04 মিটার। ওকে, তাহলে বোঝা যেতেছে এটার কাছে। তাই তো? এখন বোঝা যাচ্ছে, এখন জিনিসটা ক্যালকুলেশন সঠিক হয়েছে, ক্লিয়ার। তাহলে বোঝাই যাচ্ছে যে আমার 0.05 ভরের বস্তুটার খুব কাছে রাখতে হবে, ও বিন্দুটা হবে খুব কাছে, কারণ পুরোটার দৈর্ঘ্য ছিল কি 0.15। তাহলে বলো, আমরা যদি অন্যভাবে বলতাম যে 0.02 কেজি ভরের বস্তু থেকে কত দূরে হবে, বা কত দূরে ঠেক দিতে হবে, কত দূরে হবে ক্যালকুলেশন করে বের করো। 0.15 মাইনাস 0.15 মাইনাস 0.043। ওকে, তাহলে কত হয়? 0.107। তাহলে 0.107। ওকে, এটা হবে হচ্ছে এই দূরত্বটা। তাহলে আমরা বলতে পারি ও এ, অর্থাৎ এ বিন্দু থেকে দূরত্ব কত হবে? ও এর দূরত্ব কত হবে? এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হবে হচ্ছে 0.107 মিটার। আর বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কত হবে? বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হবে হচ্ছে 0.043। ক্লিয়ার? তাহলে দেখো কার থেকে কার কাছে হইল? অবশ্যই বি বিন্দুটার কাছে, অর্থাৎ যেইখানে আমার ভারী বস্তুটা ছিল, 0.05 কেজি ভরের যে বস্তুটা ছিল তার কাছে হইল ও বিন্দুটা, তাই না? তো আজকে এই পর্যন্তই থাক। আমার পুরাটাই হয়েছে, 18 পর্যন্ত সলভ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটাই বুঝতে পারছো। আগেও করানো হয়েছিল এই ধরনের, কিছু কিছু হয়তো একটু কনসেপ্টের বাইরে থাকতে পারে, যেমন ভরকেন্দ্রের দু একটা জিনিস, বা এই ম্যাথটা জড়তার ভ্রামকের যে ম্যাথ, এই জড়তার ভ্রামকের ম্যাথটা, ওই ম্যাথটা দু একটা জিনিস থাকতে পারে কনসেপ্টের একটু বাইরে। তো এই ক্লাসের মাধ্যমে আশা করি সেই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে।